আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আজকের টপিক ফরেন পলিসিজ অফ বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এন্ড দ্য ইউএসএ শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা ভাইবার জন্য সবাই সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন। এবং আরেকটা জিনিস বড় জরুরি, সেটা হলো যে ভাইবাতে কাকে কিরকম প্রশ্ন করা হচ্ছে, সম্মানিত পিএসসি মেম্বাররা কিভাবে ভাইবার নিচ্ছেন সেটাও আপনারা দেখেছেন নিশ্চয়ই বা লক্ষ্য রাখছেন বলে আমি আশা করছি। যেহেতু আজকে আমাদের এক্সক্লুসিভলি ফরেন সার্ভিস যাদের এফএ ক্যাডার, যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স যাদের পছন্দের ক্রমে আছে, বিশেষত প্রথম পছন্দের হিসাবে রয়েছে, তাদের জন্যই আজকের ক্লাস। অন্য ক্যাডারের জন্য এই ক্লাসটা আজকে প্রয়োজন হবে না। সো আমি তাদেরকে আবারও যারা ক্লাস করছেন আজকে বা আজকের আলোচনায় যারা সংযুক্ত হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে নিশ্চয়ই একটা অংশ যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করবে বলে আমি বিশ্বাস করি। সো আমি আগের মতোই যে আমরা ক্লাসটা শুরু করে কথা বলতে থাকলাম, যখন আমাদের ডিসকাশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দয়া করে এর ভিতরে কেউ প্রশ্ন করবেন না। আর যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকবেন। আমরা শুরু করছি আজকে ইনশাআল্লাহ। ফরেন পলিসি বলতে আমরা যেটা বুঝি যে কোনো সরকার কর্তৃক তার যে নীতি, প্রণীত নীতি, সেই নীতি দিয়ে অন্যান্য রাষ্ট্র বা কোনো আন্তর্জাতিক সংস্থা তার সাথে সম্পর্ক এবং আচরণ, বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থার সাথে সংশ্লিষ্ট দেশের সম্পর্ক এবং আচরণ কি হবে সেই সম্পর্কিত নীতিমালাকেই পররাষ্ট্র নীতি বলে পরিচয় দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি আমরা যখন বলবো তখন আমরা বলবো যে বাংলাদেশের সরকার কর্তৃক প্রণীত অপর রাষ্ট্রসমূহ, অন্যান্য রাষ্ট্র অথবা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা রিজিওনাল প্রতিষ্ঠানের সাথে, রিজিওনাল অর্গানাইজেশনের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের আচরণ কি হবে সেই সম্পর্কিত যে নীতি, সেটাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি। পররাষ্ট্র নীতির ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণ যিনি দিয়েছেন অটো ভ্যান বিসমার্ক, যাকে আমরা বলি যে জার্মানি একত্রিতকরণের উনি উদ্যোক্তা ছিলেন এবং প্রথমত উনি ছিলেন প্রুশিয়ার চ্যান্সেলর। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন অটো ভ্যান বিসমার্ক, উনি যে ডেফিনেশনটা দিয়েছেন আমরা সবাই সেটা জানি যে ফরেন পলিসি ইজ দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। তার মানে আমার ঘরে যে উৎপাদন হয় বাজারে তো আমরা সেটাই বিক্রি করি। এটাই হলো মূল কথা, যে আমার ঘরের যে নীতি সেটাকে বাইরে সুন্দর করে তুলে ধরা, বাইরের বিশ্বকে পরিচিত করানো এবং সেটার মাধ্যমে আমার পরিচিতি বাড়ানো, ইমেজ বিল্ড আপ করা বা দেশের পক্ষে কাজ করানো, সেটাই হলো পররাষ্ট্র নীতি। বাংলাদেশের পররাষ্ট্র নীতি আপনারা সবাই জানেন। যখন কাউকে জিজ্ঞাসা করা হয় তখন আমরা বলে দিই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, অথবা ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস নান। এটা আমরাকে পররাষ্ট্র নীতি বলি। আসলে পররাষ্ট্র নীতি বলাটা এটা ঠিক হবে না, বরং আমরা বলতে পারি যে এটা পররাষ্ট্র নীতির গাইডলাইন, যেটা বঙ্গবন্ধু বলেছেন, জাতির জনক বলেছেন, এটা পররাষ্ট্র নীতির মূল তত্ত্ব, মূল ভিত্তি। এটার উপরে ভিত্তি করেই পররাষ্ট্র নীতিটা প্রণীত হয়েছে। পররাষ্ট্র নীতি বাংলাদেশের জন্য আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন, তার মানে সংবিধানের দ্বিতীয় ভাগ, যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বর্ণনা করা আছে, ওই ভাগের সর্বশেষ যে আর্টিকেলটা, আর্টিকেল 25, এটা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন হিসাবে এটাকে হাইলাইট করা আছে। সেটা হলো আর্টিকেল 25। সর্বশেষ 2011 সালে এটার সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, করে 72-এর সংবিধানে নিয়ে যাওয়া হয়েছে। আগে যেরকম ছিল সেরকম করে নেওয়া হয়েছে। মাঝখানে কাজের প্রয়োজনে জিয়াউর রহমানের সময় এখানে আর্টিকেল 25-এর যেটা মূল সেটাকে 1 এবং তার সাথে আর্টিকেল 25(2) লাগানো হয়েছিল, যেটা মূলত ইসলামী দেশগুলো, ইসলামী ঠিক না, মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্বের সম্পর্কের বিষয়টা ওখানে তুলে নিয়ে আসা হয়েছিল। সেই সময় সেটা প্রয়োজন ছিল, বিশেষ করে গালফের দেশগুলো বা মুসলিম দেশগুলো যাদেরকে পাকিস্তানিরা ভুল বোঝানোর চেষ্টা করেছিল, তাদেরকে দেখানো বা তাদের জন্য বোঝানোর জন্য, সত্যটা তাদের সামনে তুলে ধরার জন্য হয়তো এটা প্রয়োজন ছিল, আর্টিকেল 25(2) দেওয়া হয়েছিল।
এখন আর মানুষ ধর্মের ভিত্তিতে কোনো কিছুই চিন্তা করছে না বা করে না, সবকিছুই দ্বিপাক্ষিক ভাবে অথবা বহুপাক্ষিক ভাবেই চিন্তা করা হয়। সুতরাং ওই আর্টিকেল 25(2) যেটা ছিল মাঝখানে, সেটার প্রয়োজনীয়তাটা এখন আর লক্ষ্য করা যায় না। এবং আমরাও বাংলাদেশ এখন আগের মতন সেই শুরুর জীবনে নাই। এখন আমরা জীবনের অনেকটা বছর, 50টা বছর পেরিয়ে এসেছি। আসার পরে আমরাও এখন ম্যাচিউরড হয়েছি। সম্পর্ক পৃথিবীতে আমাদেরকে এখন সবাই চিনে, শুধু চিনেই না, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে আমাদের পরিচিতি আছে, আমাদের অংশগ্রহণ আছে, আমাদের ভয়েস আছে। সুতরাং ওই এক ধরনের সংকীর্ণতাই আমরা বলতে পারি, শুধু ধর্মভিত্তিক যে বিষয়গুলো বা এথনিক ভিত্তিক যে বিষয়গুলো, সেগুলোর আর প্রয়োজন নাই। সো পঞ্চদশ সংশোধনীতে 2011-তে এটাকে সংশোধন করে দেওয়া হয়েছে এবং পুরনো যেরকম ছিল আর্টিকেল 2 ড্রপ করে দেওয়া হয়েছে এবং আর্টিকেল 25 জায়গায় যা ছিল একটাকে কেটে দিয়ে 25 পুরাটাকে রাখা হয়েছে। সেটাই আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতি। আপনাদেরকে যদি পররাষ্ট্র নীতি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনারা ধরেই নিচ্ছি আমি যে ভাইবাটা হয়তো ইংরেজিতে হবে, তো আপনারা ইংরেজিতে আর্টিকেলটা একদম হুবহু বলে দেন, হয়ে গেল। খুব বড় বেশি আর্টিকেলটা না, 3টা পয়েন্টই আছে এখানে, খুব সহজ। বাংলাতেও আপনারা জেনে যেতে পারেন, সহজ হবে। সেখানে মূল যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে আর্টিকেল 25-এ, সেটা হলো যে আমাদের যে ন্যাশনাল সোভারেনিটি, জাতীয় সার্বভৌমত্ব এবং ইকুয়ালিটি, সমতা, এটার প্রতি শ্রদ্ধা। প্রথম হলো আমাদের সার্বভৌমত্ব, জাতীয় সার্বভৌমত্ব এবং সমতা, ইকুয়ালিটির উপরে শ্রদ্ধা, এবং অন্যান্য রাষ্ট্র, বিশ্বের অন্যান্য যারা রাষ্ট্র আছে তাদের কোনো অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করব না বা নাক গলাবো না, এটা দ্বিতীয় অংশ। তৃতীয় হলো আন্তর্জাতিক যে কোনো বিরোধকে আমরা চাইবো শান্তিপূর্ণভাবে সমাধান হোক, সেখানে যেন অস্ত্রের ঝনঝনানি শুনতে না হয়, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হোক। এবং আমরা আন্তর্জাতিক আইন, যেটাকে আমরা ট্রিটি বা কনভেনশন বলে থাকি, সেগুলো এবং জাতিসংঘের সনদে যে নীতি বর্ণিত আছে, এই নীতির প্রতি আমরা শ্রদ্ধা রাখবো। এটাই হলো আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এবং এই ভিত্তির উপরে নির্দিষ্ট করে এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র 3টা কাজ করবে। একটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগকে আমরা বিশ্বাস করব না বা এটাকে পরিহার করব, বরং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা আমরা সবসময় করে যাব। এটা বাংলাদেশের ক নাম্বার 25-এর। 2 নাম্বার খ হলো যে প্রত্যেকটা জাতি, বিশ্বে যত স্বাধীন জাতি আছে, প্রত্যেকটা জাতি তাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী, স্বাধীন অভিপ্রায় অনুযায়ী তাদের পথ এবং পন্থার মাধ্যমে অবাধে নিজেদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা যেন তারা নির্ধারণ করতে পারে, এবং সে অনুযায়ী তাদের যে কোনো ধরনের সংগঠনের অধিকারকে আমরা সমর্থন করব। 3 নম্বর হলো সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকতাবাদ বা অ্যাপারথেইড, রেসিজম বা অ্যাপারথেইড, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র যে কোনো জায়গায় কেউ যখন নিপীড়িত হবে কোনো জনগণ, তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে আমরা সমর্থন দিয়ে যাব। এই 3টা পয়েন্ট, ওই আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিটা, ওটার উপরে ভিত্তি করে এই 3টা পয়েন্ট, এটাই আমাদের নীতি, পররাষ্ট্র নীতি বাংলাদেশের বা ফরেন পলিসি। সুতরাং এটাকে আপনারা হুবহু মুখস্থ করে যান, খুব ছোট আছে, বাংলা ইংরেজি দুটোতেই মুখস্থ করে যান। যদি জিজ্ঞেস করে আমরা এটা বলে দিব। যদি জিজ্ঞেস করে যে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালিস টুয়ার্ডস নান, এটা কি, তখন আমরা বলবো যে জাতির জনকের এই যে থিওরি, এই থিওরির উপরে ভিত্তি করেই পররাষ্ট্র নীতি প্রণীত হয়েছে, ওইটা ভিত্তি ধরে নীতি প্রণীত হয়েছে। যেমন এখন আমরা যদি বলি যে এটার উপরে যেগুলা ঘটেছে, আমরা ইনফ্যাক্ট 1971 সাল থেকে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি আমরা অনুসরণ করি। এবং এটা বলতে গেলে এক ধরনের নন অ্যালাইন মুভমেন্টেরও প্রিন্সিপাল বলে বলতে পারি। আমরা নন অ্যালাইন মুভমেন্টের সদস্য, একদম প্রথম দিকে আমরা একটা সদস্য হতে পেরেছি। এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বিশ্বে পরিচিত আছি, ভারীভাবে অসাম্প্রদায়িক রাষ্ট্র। এবং স্নায়ু যুদ্ধে আমরা প্রভাবশালী কোন রাষ্ট্রের পক্ষই নেই নাই। যখন স্নায়ু যুদ্ধ চলছে, মূলত রাশিয়ান কমিউনিজম এবং আমেরিকান ফিউডালিজম বা পুঁজিবাদ, এটা এক ধরনের পুঁজিবাদ এবং
সমাজতন্ত্রের ভিতরে যুদ্ধ ছিল। আর স্পেসিফিক্যালি বলতে গেলে যুক্তরাষ্ট্র ট্রুম্যান ডক্ট্রিন, যেটা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এবং তার এলাই এদের ভিতরে যে দ্বন্দ্বটা ছিল, কোল্ড ওয়ার বলে থাকি আমরা, সেই কোল্ড ওয়ারে আমরা কোনো পক্ষই নেওয়া থেকে বিরত থাকতে পেরেছি আমাদের এই নীতির কারণে। যদিও আমরা আমাদের স্বাধীনতার জন্য নিঃসন্দেহে রাশিয়ার থেকে, ভারত থেকে, রাশিয়ার থেকে যে সাহায্য পেয়েছি সেটা আমরা কোনোদিনই ভুলবো না, ভোলার কথাও নয়। তারপরেও বঙ্গবন্ধুর যে প্রজ্ঞা, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চিন্তা, যে চেতনা, যে লিডারশিপ, সেই লিডারশিপের কারণে আমরা কোনো দিকেই টিল্টেড হইনি, কোনো দিকেই আমরা ঝুঁকে পড়ি নাই, না পড়ে বরং কোনো পক্ষ অবলম্বন না করে আমরা আমাদের অবস্থানকে পৃথিবীতে তুলে ধরতে পেরেছি, যেটা অসাম্প্রদায়িক। কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের বিশেষ ঝুঁকে পড়ার বিষয় কখনো আমরা দেখাই নাই। এবং বিশ্বের বেশিরভাগ দেশের সাথে আমাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়ভাবে রয়েছে। ইনফ্যাক্ট জাতিসংঘভুক্ত সবগুলো দেশের সাথেই আমাদের সম্পর্ক রয়েছে। শুধুমাত্র ওআইসির প্রিন্সিপালের কারণে মুসলিম দেশের ইমোশনকে আমরা সামনে রেখে, আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, আমরা মুসলিম দেশ না, ইসলামিক রাষ্ট্র না, আমরা সেকুলার রাষ্ট্র, এবং কিন্তু আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, এই সবকিছুকে চিন্তা করে আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধী, আমরা ফিলিস্তিনকে সমর্থন করে থাকি। যদিও এটা এখন মধ্যপ্রাচ্যের যারা আছে মোড়লিপনা দেখিয়েছে, তাদের কারণে বিষয়টা প্রশ্নের সম্মুখীন হয়ে চলেছে। এনিওয়ে, যাই হোক, আমাদের পররাষ্ট্রনীতিতে এটা এখনো রয়ে গেছে যে আমরা রাজনৈতিকভাবে ইসরায়েলের প্রতিষ্ঠার বিরোধী। আমরা আমাদের এটার কারণেই, যেমন সার্ক এর প্রতিষ্ঠাতা আমরা, সার্কের স্বপ্নদ্রষ্টা আমরা, এটার প্রতিষ্ঠাতা আমরা, এটার পিছনে শ্রম দিয়েছি আমরা বাংলাদেশ। ইনফ্যাক্ট দক্ষিণ এশিয়ার জন্য প্রথম কোন সংগঠিত সংস্থা যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো একত্রিত হওয়ার, একসাথে বসার একটা ফোরাম তৈরি করা হয়েছিল সার্কের মাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আজকে বাংলাদেশ খুব সরব, বাংলাদেশকে মানুষ চিনে, এবং শুধু যে আমরা এলডিসির নেতা, গরিবের নেতা, এরকম বিষয় না। আমরা আরো অন্যান্য এলডিসি বাদ দিয়েও আমাদের মানে কূটনৈতিক প্রজ্ঞা, আমাদের দিক নির্দেশনা, ফরেন পলিসি ডাইরেক্টিভ, এগুলোর এমন ভাবে আমরা পার্সু করতে পেরেছি। আমাদের কূটনীতিবিদরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এটাকে এগিয়ে নিতে পেরেছে, সেটা যথেষ্ট পরিমাণে বিশ্বে প্রশংসিত, সবখানেই প্রশংসিত এটা। এবং আমাদের অবস্থানটা এখন আর কাউকে বলতে হয় না যে আমরা অমুক দেশ, বরং যে কোনো আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বা রিজিওনাল যে কোনো বডিতে বাংলাদেশ বেশ স্ট্রং প্রেজেন্স সব জায়গাতেই শো করে, এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ সবসময় রেখে চলেছে বিভিন্ন আন্তর্জাতিক অথবা আঞ্চলিক সংস্থাগুলোতে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুসরণ করে প্রতিবেশী স্বাভাবিকভাবেই বেশি প্রতিবেশী, সবকিছুতেই প্রতিবেশী। সার্ক সেই প্রতিবেশীদের নিয়ে সংগঠন। বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্ককে সবসময় বেশি গুরুত্ব বা অগ্রাধিকার দিয়ে থাকে, এটাও আমাদের ফরেন পলিসির অংশ। আর সবচেয়ে ভালো সংবাদ, গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিলেন বিকেল বেলায় 4টার সময় রেডিও টিভিতে, যে জাতিকে যে সুসংবাদটা দিলেন, আপনারা সবাই জানেন যে আমরা এলডিসি থেকে, স্বল্পোন্নত দেশ থেকে, জাতিসংঘের সিডিপির তথ্য অনুযায়ী কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এই সিডিপি, ইউএন এর কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি, এটার পরপর 2018 এবং 2021 তাদের যে রিপোর্ট, সেই অনুযায়ী যে 3টা সূচকের কারণে এলডিসি থেকে একটা দেশের উত্তরণ ঘটে, আমরা পরপর দুবারই সেখানে একদম স্বাচ্ছন্দ্যে সেখানে পৌঁছে গেছি। শুধু পৌঁছে গেছি না, অনেক ভালোভাবে সেখানে আমরা পৌঁছেছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণাবলী, সরকার পরিচালনার গুণাবলী, এবং আমাদের সাধারণ মানুষের সেখানে অবদান সহ সবারই সেখানে অবদান রয়ে গেছে। সুতরাং আমরা এলডিসি থেকে উত্তরণের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছি। নিয়ম অনুযায়ী আমরা পরবর্তী 3 বছরে এই ট্রানজিশন পিরিয়ডটা পেয়ে উত্তরিত হয়ে যাওয়ার কথা ছিল, তার মানে 2024-এ। কিন্তু যেহেতু করোনা পরিস্থিতির কারণে সব দেশে পৃথিবীতে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। যদিও করোনায় বাংলাদেশ খুব বেশি ভালো করেছে বলে আমরা বলতে পারি,
করোনা হ্যান্ডেল করা, করোনার সময় অর্থনীতি সারা বিশ্বে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেভাবে ক্ষতিগ্রস্ত হইনি। তারপরে করোনাকে যেভাবে আমরা সামাল দিতে পেরেছি, আমাদের সরকার যেভাবে সামাল দিতে পেরেছে, এবং ইভেন কি আমাদের যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমাদের যে কূটনৈতিক সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সাফল্য অর্জন করা গেছে, সেটাও সামনে রেখে আমরা যাই হোক সবকিছু মিলে করোনার কারণে, বিশ্ব করোনা পরিস্থিতির কারণে, আমাদের কারণে শুধু না, বিশ্ব করোনা পরিস্থিতির কারণে অর্থনীতি, রাজনীতি সবকিছু যেমন স্থবির হয়ে থমকে আছে বা নিচে নেমে গেছে, এই পরিস্থিতিকে বিবেচনা করে আমরা গ্রাজুয়েশন করাকে, এই উত্তরণকে আরো 2 বছরের জন্য আমরা বর্ধিত করতে চেয়েছিলাম, যেটা জাতিসংঘ আমাদেরকে দিয়েছে। তার মানে আমরা 2021-এর জায়গায় 2021+3 2024-এ উত্তরণের যে সীমা ছিল, সেই ট্রানজিশন পিরিয়ড ছিল, সেটা আরো 2 বছর বেড়ে 5 বছর করে 2026 সালে আমরা এখান থেকে উত্তরণ করে একদম স্বল্পোন্নত দেশে, এলডিসি থেকে আমরা উন্নয়নশীল দেশে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়ে যাব। তো এটাই বাংলাদেশ বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পররাষ্ট্র নীতি এবং বৈদেশিক সম্পর্ক দুইটা এক জিনিস নয়। পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে বৈদেশিক সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। পররাষ্ট্র নীতি ভিত্তি, সম্পর্ক ওই ভিত্তির উপরে তৈরি করা হয়। আমরা আমাদের যেমন যে নীতিটা বললাম, এই নীতির উপরে ভিত্তি করে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে এক রকমের সম্পর্ক তৈরি করি, গুরুত্বপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে, আন্তর্জাতিক সংগঠনের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে থাকি, অথবা বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক ব্লক অথবা বিভিন্ন দেশ, সেখানে উন্নত দেশ, শিল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ অথবা অন্যান্য স্বল্পোন্নত দেশ, সবার সাথেই আমরা এক ধরনের সম্পর্ক তৈরি করে থাকি। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কোন দেশে আমার কি ইন্টারেস্ট আছে নীতির উপরে ভিত্তি করে। যেমন আমরা যদি বলি গালফে আমাদের একটা বড় স্বার্থ হলো শ্রমিকের রেমিটেন্স। সুতরাং মধ্যপ্রাচ্যে আমরা যখন আমাদের পররাষ্ট্র সম্পর্ক, বৈদেশিক সম্পর্ককে নির্ধারণ করি পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে, তখন এই ফরেন রেমিটেন্সকে সামনে রাখি, সাথে সাথে আমাদের ইমেজকে সামনে রাখি, এবং এই আমাদের যারা বাংলাদেশের আমরা বলি তারা, মানে আমি তাদেরকে বিশেষ দূত হিসাবে ডাকি, যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, সেটা মধ্যপ্রাচ্য বলে না, পৃথিবীর যে কোনো জায়গাতেই তারা আজকে আমাদের রেমিটেন্সকে আকাশচুম্বী 40 বিলিয়ন পার করে দিয়েছে। বিজনেসম্যানরা তো অবশ্যই আছে, সাথে সাথে এই প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের একটা বড় অবদান আছে। সুতরাং মধ্যপ্রাচ্য নিয়ে যখন আমরা সম্পর্ক তৈরি করি বা সম্পর্কের কথা চিন্তা করি, তখন এটাকে আমরা নিয়ে আসি, অনেক কিছুই নিয়ে আসি। মধ্যপ্রাচ্যের বিশেষ করে জিসিসি কান্ট্রি গুলো, গালফ কান্ট্রি গুলো যখন আসে, তখন তাদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা চিন্তা করি মুসলিম দেশ হিসাবে, কিন্তু সর্বাগ্রে আমরা রেমিটেন্সকেও চিন্তা করি। তো এরকম যখন এক একটা, যেমন আমরা যদি দক্ষিণ এশিয়ার সাথে চিন্তা করি, তখন নেইবারলি কান্ট্রি হিসাবে চিন্তা করি যে তাদের সাথে আমাদের অনেক কিছুতেই মিল রয়ে গেছে, আমাদের সাথে তাদের কৃষ্টি, তাদের খাওয়া দাওয়া অনেক দেশের সাথে মিল রয়ে গেছে, চাল চলন, পোশাক আশাক, অনেক কিছুরই মিল আমাদের, ইভেন উৎসব পার্বণ এগুলোর সাথেও অনেক দেশের সাথে মিল রয়ে গেছে, মাটি বাতাসের মিল রয়ে গেছে, সেগুলোকে আমরা কনসিডারেশনে নিয়ে আসার চেষ্টা করি। সো আমি যেটা বলতে চাচ্ছি যে পররাষ্ট্র নীতি এবং বৈদেশিক সম্পর্ক এক কথা নয়। পররাষ্ট্র নীতির উপরে নির্ভর করে অন্যান্য দেশের সাথে বৈদেশিক সম্পর্ক তৈরি করা হয়, সব দেশই তাই করে থাকে। তো আমরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম। আমরা এখন যাব ভারতের পররাষ্ট্র নীতি। একটা অংশ আমাদের আলোচনা হবে। ভারত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমার 3 দিকেই ভারতের অবস্থান, এমনকি বঙ্গোপসাগরও আমরা ভারতের সাথে ভাগাভাগি করে থাকি। সুতরাং ভারত, ইভেন তারপরে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় অংশীদার, যারা আমাদের সরাসরি সব দিক দিয়ে হেল্প করছে, সাহায্য করেছে। বিশ্বে জনমত গড়ে তোলা, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে রাশিয়ার ভেটো দেওয়ানো, সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করা,
অস্ত্র দিয়ে সাহায্য করা, আমাদের রিফিউজি যারা শরণার্থী বা যুদ্ধের কারণে যারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল তাদেরকে তাদের মাটিতে আশ্রয় দেওয়া, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া যুদ্ধের জন্য, সবকিছু একদম সবকিছুতে তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে। ইভেন অর্থনৈতিকভাবে আমাদেরকে সাহায্য করেছে এবং এখনো করছে। সুতরাং আমাদের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমাদের ভারত। সেই ভারতের পররাষ্ট্রনীতি, আমরা ভারতের সাথে সম্পর্ক বা দক্ষিণ এশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বা অন্যান্য আমেরিকার সাথে সম্পর্ক, চায়নার সাথে সম্পর্ক, এগুলোর জন্য আমাদের অন্য আর একটা ডিসকাশন আছে, সেশন আছে। এই বৈদেশিক সম্পর্ক আমরা তখন আলাপ করব। আজকে যেহেতু আমাকে বলা হয়েছে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলতে বা আলোচনা করতে আপনাদের সাথে, এই জন্য আমি শুধু নীতির বিষয়টাকেই ফোকাস করছি। সম্পর্কের বিষয়টা আর একদিন ফের কবে জানি আছে, ডেটটা আপনারা দেখে নেবেন। সেদিন আমরা ওই সম্পর্কের এই পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে সেদিন আমরা সম্পর্কগুলোকে যতদূর পারি আলাপ করার চেষ্টা করব। তো এখন ভারতের পররাষ্ট্র নীতি কি? ভারতের পররাষ্ট্র নীতি 5টা ভিত্তির উপরে পরিচালিত হয়ে থাকে। ভারতের সংবিধান অনুযায়ী 5টা নীতির উপরে, যেটাকে ভারত বলে থাকে পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি হলো পঞ্চ মানে 5টা, আমরা জানি শিল বা স্তম্ভ বলতে পারেন, খুঁটি, স্তম্ভ, পিলার, যাই বলেন, মানে 5 পিলার বা ফরেন পলিসি ভারতের। সেই 5টা পিলার হলো পারস্পরিক ইউনিটি, মিউচুয়াল ইউনিটি এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। আমি জানি না আমি লিখে দিব কিনা, এটার কাগজ বা শীট আমার কাছে আছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন একইভাবে আপনারা মাস ফরওয়ার্ডের মাধ্যমে চেয়ে নিতে পারেন। আর যদি লিখে দিতে হয়, আমি দেখি। আচ্ছা, ঠিক, আমি চেষ্টা করি, দেখি। এই 5টা নীতি শুধু আমি লিখে দিই যাতে আপনাদের মনে থাকে। দেখা যাচ্ছে নিশ্চয়ই? আমি তো, হ্যাঁ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। একজনের সাথে পারস্পরিক একতা, পারস্পরিক একতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, এটা 1 নম্বর। 2 নম্বর, পারস্পরিক আগ্রাসন না করা। না করা, 2 নম্বর। 3 নম্বর হলো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। হস্তক্ষেপ না করা, এটা 3 নম্বর। আশা করছি আপনারা লিখে নিচ্ছেন দ্রুত, আমি উপর থেকে জায়গার অভাবে একটু মুছে দিতে হবে আমাকে। চার নম্বর হলো পারস্পরিক সমান সুযোগ সুবিধা গ্রহণ করা।
পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করা, ইকুয়ালিটি, এটা 4 নাম্বার। আর 5 নাম্বার হলো শান্তিপূর্ণ সহাবস্থান। পাঁচটা যেহেতু এই জন্য এটাকে বলা হচ্ছে পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি 5টা ভারতের, এটা ফরেন পলিসি অফ ইন্ডিয়া, ভারতের পররাষ্ট্র নীতি, তারা বলে বিদেশ নীতি, যে যে নামেই ডাকুক, দিস ইজ দ্য ফরেন পলিসি অফ ইন্ডিয়া। ভারতের আমরা একটু ছোট ক্যারেক্টার গুলো দেখি ভারতের ফরেন পলিসি। ডিটেল ডিসকাশন তো দরকার নেই, ডিটেল হলে অনেক একটাতেই চলে যাবে 2-2.5 ঘন্টা। অত ভাইবার জন্য অত আমার মনে হয় না যে দরকার হবে, বা অত ডিটেল আপনাদের জিজ্ঞেস করবে বলে আমি মনে করি না। সুতরাং আমি মূল অংশগুলো যেটা ভাইবাতে কাজে লাগতে পারে অতটুকু আমি জানার চেষ্টা করছি। শুধু ভারতের যে ডেমোক্রেসি, বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসি, বিশ্বের সর্বাধিক জনবহুল নির্বাচিত গণতন্ত্র, দ্যাট ইজ ইলেক্টেড ডেমোক্রেসি ভারতে। আর দ্বিতীয়টা হলো আমেরিকাতে। 1 নাম্বার বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বা ডেমোক্রেসি যদি আমরা বলি সেটা ভারত, আর দ্বিতীয় বৃহত্তম হলো আমেরিকা। তারপরে তাদের যে অর্থনৈতিক বৃদ্ধি, এটা অনেক দ্রুত বলে আমরা দেখতে পাই। তাদের খুব জিডিপি ভালোই তারা করছে, অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। অফকোর্স আমাদের সমাজে আসছে না, আমরা জানি। নমিনাল ভ্যালুতে বিশ্বের 5ম বৃহৎ এবং পিপিপিতে 3য় হলো তাদের ইকোনমি। আমি এটা বুঝে দিই, এটা একটু আমি আসলে সামনাসামনি কোনো ক্লাস হলে এটা আমি জিজ্ঞেস করে নিতাম যে আপনারা নমিনাল এবং পিপিপির বিষয়টা কতটা বুঝেন। আমরা বলছি যে নমিনাল ভ্যালুতে ভারতের ইকোনমি হলো পৃথিবীর 5th, এবং পিপিপিতে ভারতের ইকোনমি 3rd গ্লোবালি গ্লোবাল র্যাঙ্কিং এ। তাদের অর্থনীতি নমিনাল ভ্যালুতে 5th, পিপিপিতে 3rd। পিপিপি মানে পারচেজিং পাওয়ার প্যারিটি, ক্রয় ক্ষমতার সাম্য বা ক্রয় ক্ষমতার সমতা বোধহয় বাংলায় যেটা বলে, পারচেজিং পাওয়ার প্যারিটি। এই দুটা জিনিস আমি একটু আলোচনা করি। নমিনাল ভ্যালু হলো যেটা আপনার কাছে ক্যাশ আছে। ধরেন দুজন মানুষ আসলো, একজনের পকেটে 20 টাকা আছে আর একজনের পকেটে 30 টাকা আছে। এই যে ক্যাশ বিষয়টা, এই ক্যাশটাকে নমিনাল ভ্যালু বলে। পিপিপি বা পারচেজিং পাওয়ার প্যারিটি, এটা হলো যে আমার কাছে যে পরিমাণে সম্পদ আছে, অর্থ বা সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমি কি পরিমাণে দ্রব্য খরিদ করতে পারি বা সেবা খরিদ করতে পারি, গুডস বা সার্ভিসেস, অথবা উভয়টাই, গুডস এন্ড সার্ভিসেস অর গুডস অর সার্ভিসেস, আমি কতটুকু খরিদ করতে পারি বা ব্যবহার করতে পারি আমার এই নমিনাল পয়সা দিয়ে, নমিনাল ভ্যালু দিয়ে। অ্যাজ ফর অ্যান এক্সাম্পল, ধরেন ঢাকাতে আমার পকেটে যদি 100 টাকা থাকে, এই 100 টাকা দিয়ে আমি ধরে নিলাম যে 2 কেজি শাক আমি কিনতে পারি, 2 কেজি শাক। তার মানে আমার পিপিপি হলো 2 কেজি শাক ইকুয়াল টু 100 টাকা। যদি আমি আমার গ্রামে চলে যাই, আমার বাড়ি বাগেরহাটে, গ্রামে গেলে আমি এই 100 টাকা দিয়ে 5 কেজি শাক কিনতে পারি। তার মানে গ্রামে এই 100 টাকা মানে 5 কেজি। দ্যাট মিনস এই গ্রামে আমার পিপিপি যেটা আমি কিনছি, যে জিনিসটা আমি সেবাটা বা বস্তুটা কিনছি, ঢাকা থেকে আমি 2.5 গুণ বেশি পাচ্ছি। দ্যাট মিনস
ঢাকার যে 100 টাকা গ্রামে এটার 2.5 গুণ। এই 100 টাকার ইকুইভ্যালেন্ট হলো 250 টাকা। তারপরে ঢাকার 100 মানে ঢাকার 250 টাকা গ্রামের 100 টাকার সমতুল্য, সমান না, সমতুল্য। গ্রামে আমি 100 টাকা দিয়ে যে জিনিস কিনতে পারি ওই জিনিস ঢাকায় কিনতে হলে আমাকে 250 টাকা প্রয়োজন হবে। তার মানে ঢাকায় আমার পকেটে 250, গ্রামে আমার পকেটে 100, সমান সেবা অথবা সমান দ্রব্য আমি কিনতে পারবো। সুতরাং পিপিপিতে ঢাকার যদি 250 হয় এবং গ্রামের যদি 100 হয়, পিপিপি সেম। কিন্তু নমিনাল ভ্যালুতে ঢাকাওয়ালা 250, গ্রামওয়ালা 100। এখানে ঢাকাওয়ালা 2.5 গুণ বেশি যদি আমি নমিনাল ভ্যালু বলি। আর যদি পিপিপি বলি, ঢাকাওয়ালার 250 টাকা পকেটে থাকা, গ্রামওয়ালার 100 টাকা পকেটে থাকা সমান। এই জন্য পিপিপিতে অনেক বেশি দেখানো সম্ভব হয় যে দ্রব্যমূল্য কিনা বা সেবা কিনার বিষয়টাতে। এখনকার অর্থনীতিতে যেহেতু সম্পদের মূল ব্যবহার হলো কোনো বস্তু, গুডস কিনা অথবা কোনো সেবা গ্রহণ করা। সেবা গ্রহণ বলতেছে আমি একজন রিক্সাওয়ালা, রিক্সায় চড়লাম, তার সেবা গ্রহণ করলাম। অথবা আমার গ্রামে একজন শ্রমিক গ্রামে শ্রম দিল, আমার জমিতে সে একদিন কাজ করে দিল, লেবার হিসাবে কাজ করে দিল, তার সেবা আমি গ্রহণ করলাম। বা কোনো ঘর তৈরি করতে গিয়ে যে কার্পেন্টার আমার ঘরে সেবা দিচ্ছে, তার সেবা আমি গ্রহণ করলাম, এটা সেবা। আর বস্তু কিনা তো আমি বললাম যে আমি দুটো বাজার থেকে মুরগি কিনেছি, মাছ কিনেছি, সবজি কিনেছি, এটা বস্তু কিনা, গুডস। এবং এই দুটো, একটা হলো গুডস, একটা হলো আপনার সার্ভিসেস, দুটোই। তো যেহেতু সম্পদ অর্থের প্রধান ব্যবহার হলো আমার গুডস অথবা সার্ভিসেস ক্রয় করা, এই জন্য বর্তমানে ইকোনমিতে নমিনাল ভ্যালুর চাইতে পিপিপি কে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। নমিনাল ভ্যালুর চেয়ে পিপিপি কে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সুতরাং সেদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পিপিপিতে সব বিশ্বের 3য় অবস্থান হলো ভারতের অর্থনীতি। পিপিপিতে বিশ্বের প্রথম অবস্থান চায়না, 2য় অবস্থান আমেরিকা, 3য় অবস্থান ভারতে। যেহেতু ক্রয় ক্ষমতার উপরে নির্ভর করছে এটা, সুতরাং ভারতের অর্থনীতি যে যথেষ্ট বড় এবং যথেষ্ট শক্তিশালী সেটা বোঝার জন্য আমাদের আর খুব বেশি চিন্তা করার কোনো দরকার হচ্ছে না। পৃথিবীর 4র্থ বৃহত্তর সেনাবাহিনী আছে ভারতের, 4th biggest ডিফেন্স ফোর্সেস ইন ইন্ডিয়া, সামরিক বাহিনী। আঞ্চলিক শক্তি হিসাবে এটা সন্দেহের কোনো অবকাশই নাই যে ভারত 1 নম্বর। আঞ্চলিক বলতে আমরা যেহেতু দক্ষিণ এশিয়াতে আছি, দক্ষিণ এশিয়াকে আমরা বোঝাতে চাইছি। যদি আরো কিছুটা এক্সপান্ড করা হয় তবুও আমরা দেখতে পারবো যে আঞ্চলিক শক্তি হিসেবে সর্ববৃহৎ শক্তি হলো আপনার ভারত। এবং যদি গ্লোবাল শক্তিও আমরা চিন্তা করি তাহলেও তার অবস্থান কিন্তু মধ্যম মানের, নিম্ন পর্যায়ে এসে কোনো অবস্থাতেই না। সর্বোচ্চ আমরা না বলতে পারলেও উপরের দিকে আমরা সেটা নির্দ্বিধায় বলতে পারি। আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের প্রভাব, যে কোনো বিশ্বের বিভিন্ন দেশ বলেন বা যে কোনো অর্গানাইজেশন বলেন, সেখানে তাদের যথেষ্ট প্রভাব আছে। এবং এই প্রভাবের কারণে বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের এই প্রভাবটা ক্রমবর্ধমান, গ্রাজুয়ালি ইনক্রিজিং। এই গ্রাজুয়ালি ইনক্রিজিং প্রভাবের কারণে, তাদের অথরিটির কারণে আন্তর্জাতিক যে কোনো ইস্যুতে ভারতের কণ্ঠস্বরকে, ভারতের ডিবেটকে, ভারতের চাহিদাকে গ্লোবাল কমিউনিটি মূল্যায়ন করে বা করতে বাধ্য। যেহেতু তাদের প্রভাব সারা পৃথিবীতেই এবং সারা পৃথিবীর দেশগুলো এবং অর্থনীতির উপর কোনো না কোনো ভাবে আছে। তাদের যারা এক্সপ্যাট্রিয়েট আছে, তাদের যারা লোকজন আছে বিশ্বের সব, ইভেন IMF এর দেখেন এখন যিনি চিফ ইকোনমিস্ট, উনি ভারতের নাগরিক। ইভেন আমরা যদি বলি কমলা হ্যারিসের কথা, তারও রক্তের সম্পর্ক ভারতের সাথে রয়ে গেছে। কেউ কেউ তো জো বাইডেনকেও কলকাতার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করতে চেষ্টা করছে। সো নিঃসন্দেহে ভারত গ্লোবালি একটা প্রভাবশালী রাষ্ট্র। সুতরাং গ্লোবের বিভিন্ন জায়গাতে, অর্গানাইজেশনে তাদের কথা শুনবে, তাদের কণ্ঠস্বরকে মূল্যায়ন করবে এবং তাদের কণ্ঠস্বর যে ওখানে মজবুত সেটার ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। এবং ভারত যখনই স্বাধীন হয়েছে 1947 সাল থেকেই সে মুক্ত হয়েই কমনওয়েলথ অফ নেশনের সদস্য হয়ে গিয়েছে। কমনওয়েলথ অফ নেশন, কমনওয়েলথ যেটা বলি আমরা, মালব্রো হাউস।
তো এই কমনওয়েলথ অফ নেশনেও ভারতের যথেষ্ট বড় ভূমিকা আছে। কিছুদিন আগে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ছিলেন ভারতের নাগরিক। তো এটা বিভিন্ন অর্গানাইজেশনেই আছে তাদের। এমনকি বিশ্বের আমার সংখ্যাটা মনে হয় 4 বা 5টা দেশ আছে যেখানে ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট আছে বা রাষ্ট্রপ্রধান আছে। 4 বা 5টা দেশ, আমার নাম দেশগুলো সব নাম মনে নাই। একটা যেমন আপনার মরিশাস আছে, এরকম আরো কয়েকটা দেশ আছে যেখানকার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ভারতীয় বংশোদ্ভূত। এটা একটা অনেক বড় জিনিস। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় বংশোদ্ভূতদের সবসময় পাওয়া যায় কোনো না কোনো জায়গায়। শুধু যে পার্লামেন্টের সদস্য বা হাউস অফ লর্ডের সদস্য তা না, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডের সদস্য ছাড়াও মন্ত্রিসভায় তাদেরকে পাওয়া যায়। আমেরিকাতেও আমরা সবসময় পেয়ে থাকি। আর যেমন ওই যে বললাম IMF, এরকম আরো যে কোনো অর্গানাইজেশনে আপনি যান সেখানে কোনো না কোনো ভাবে পেয়ে যাবেন। তারপরে যেমন MDB এখন খুব প্রভাবশালী ব্যাংক হয়ে উঠছে ব্রিক্স এর তত্ত্বাবধানে। এটার জন্ম ভারতেই জন্ম। ভারতে যখন ব্রিক্স এর সম্মেলনটা হয়েছিল সেখানে থেকেই এটা শুরু হয়েছে এবং এটার প্রথম নেতৃত্ব দিয়েছে ভারতীয়। এবং এনডিবিটা হয়তো বা একদিন দেখা যাবে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্যারালাল হয়ে উঠেছে বা এটাকেও হয়তো ছাড়িয়ে যেতে পারে। কারণ এনডিবির কনস্ট্রাকশনটা আমরা একদিন আলাপ করেছিলাম, হয়তো আমি জানি না আপনাদের সাথে না কার সাথে। তো সেখানে আমরা দেখেছি যে এনডিবিতে যে কনস্ট্রাকশন বা তাদের যে গঠন প্রণালী, তাদের সেখানে বেশ ভালো রকমের গণতন্ত্রায়নের ব্যবস্থা রাখা হয়েছে। জাতিসংঘেও কিন্তু ওইভাবে গণতন্ত্রায়ন আছে কিনা আমরা জানি যে ভেটো যেটা আছে এটা গণতন্ত্রের বিরোধী একটা শব্দ, সেই ধরনের বিষয় অনেক জায়গায় আছে। একসময় ইউরোপিয়ান ইউনিয়ন এই ধরনের ছিল, যদিও ইউরোপিয়ান ইউনিয়ন এখন গণতান্ত্রিক ভাবে সবকিছু সিদ্ধান্ত হয়। শুরু যখন হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা আলোচনা করেছি এটা, যে তখন ইউনানিমাস ডিসিশনের বিষয় ছিল। লিগ অফ নেশন যখন জন্ম হয় তখন ইউনানিমাস ডিসিশনের ব্যাপার ছিল এবং এই ইউনানিমাস ডিসিশনের কারণে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে বা টিকতে পারে নাই। আজকে ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ তার অস্তিত্ব নিয়ে টানাহাচড়ার ভিতরে পড়ে গেছে। এই ধরনের বিষয়, যে টানাহাচড়ার বিষয়গুলো থেকে বের হয়ে, যেমন AIIB, ভারতের যথেষ্ট পরিমাণ প্রভাব এখানে রয়ে গেছে এই ব্যাংকের উপর, ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক। দেন আপনার এই যে এনডিবি শুরু হলো, সে এনডিবিতেও ভারতেরই প্রপোজালে তৈরি, এটাও বেশ ভালো করে এগিয়ে আসছে। আমরাও হয়তো চিন্তা করছি এনডিবিতে যোগদান করা যায় কিনা, সেগুলো চিন্তা করতে। এনিওয়ে, সো ইভেন জাতিসংঘের যখন প্রথম মিটিং হয় সেখানেও ভারতে জওয়াহরলাল নেহরু উনি পার্টিসিপেট করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার তরফ থেকে। তো তাদের সবখানেই কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব এবং যোগদান তাদের রয়ে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে স্বাধীনতার আন্দোলন, জাস্টিফাইড স্বাধীনতার আন্দোলন হয়েছে, সেখানে তারা তাদের যে সাপোর্ট, ভারতীয়দের সাপোর্ট তারা সবসময় দিয়ে গেছে। যেটা ইন্দোনেশিয়ান, আমরা দেখি যে ইন্দোনেশিয়া জাতীয় বিপ্লব যখন হয়েছিল সেখানেও তারা সাপোর্ট দিয়েছিল। অনেক উপনিবেশ থেকে যারা স্বাধীন হতে চেয়েছে, আমাদেরকে তো তারা সাপোর্ট সরাসরি দিয়েছে, এরকম অনেক দেশকেই তারা দিয়েছে, জোরালো সমর্থন দিয়েছে তারা। ভারতের সাথে তার প্রতিবেশী দেশের কিছু কণ্টকাকীর্ণ বিষয় রয়ে গেছে, যেমন ভারত বিভাগ বা কাশ্মীরের বিবাদ, এগুলো নিয়ে ভারতের সাথে পাকিস্তানের টানাপোড়েন আছে, এটা এখনো আছে। তারপরে আপনার চায়নার সাথে তাদের এই যে বর্ডার ইস্যু নিয়ে সবসময় কিছু সমস্যা রয়ে গেছে। লাদাখ আমাদের সামনে, ডোকলাম আমাদের সামনে, বা যে রিসেন্ট যে ঝামেলাগুলো হয়ে গেল, ইভেন নাথুলা, অনেকগুলো দুর্ঘটনা চায়নার সাথে প্রতিনিয়তই হচ্ছে, ভারতের সাথে পাকিস্তানেরও হচ্ছে। এই সমস্যাগুলো ভারত বিভাগের কারণে বা বর্ডারের কারণে রয়ে গেছে। বাট মজার ব্যাপার হলো, যে সময় ভারতের সাথে চায়নার দ্বন্দ্ব চলছে, রাজনৈতিক দ্বন্দ্ব চলছে প্রকট ভাবে, সে সময় কিন্তু তারা অর্থনৈতিক ভাবে 1 নাম্বার পার্টনার। অর্থনৈতিক বিষয় এটা খুবই ভালো একটা বিষয় আমরা বলতে পারি, যে ভারতের পররাষ্ট্র নীতির সাকসেস আমরা বলতে পারি। যে যদিও দুই দেশের ভিতরে রাজনৈতিক টানাপোড়েন চলছে, বর্ডারে মারামারি গোলাগুলি হচ্ছে, সৈন্য সমাবেশ হচ্ছে, এর ভিতর দিয়েও তাদের অর্থনৈতিক সহযোগিতাকে তারা বাধাগ্রস্ত হতে দেয় নাই। দুই দেশ, এক দেশ আরেক দেশের সাথে অর্থনীতিতে 1 নাম্বার পার্টনার হিসাবে পরিণত হয়ে গেছে। এটা একটা অনেক বড় বিষয়। ঠান্ডা যুদ্ধের সময় আমরা জানি যে ভারত নামের সদস্য,
তারা তারা স্নায়ু যুদ্ধের সময় বা কোল্ড ওয়ারের সময় কোনো পক্ষ সরাসরি নেয় নাই সত্য কথা, বাট তাদের সাথে রাশিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং এটার কারণে রাশিয়া থেকে তারা বিভিন্ন ধরনের সামরিক এবং কিছু বেসামরিক বহুবিধ সহায়তাও তারা পেয়েছে। যেমন আমরা সেই তাদের ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের স্নায়ু যুদ্ধকালীন সম্পর্কের যে উষ্ণতা, সেটার ফলভোগী সুফলভোগী আমরাও আজকের বাংলাদেশ। যদি সেই সময় বারবার রাশিয়া ভেটো না দিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, তাহলে পাকিস্তানিদের সাথে আমাদের যে যুদ্ধ হচ্ছিল সেটাকে অভ্যন্তরীণ বিষয় হিসাবে উড়িয়ে দিয়ে আমাদের অবস্থানটা হয়তো আজকে স্বাধীন হতে আরো অনেকদিন সময় লেগে যেতে পারত। সো ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। ইভেন ভারতের যে অ্যাডাপ্টিবিলিটি, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, আন্তর্জাতিক পরিবেশের সাথে আন্তর্জাতিক অঙ্গনের সাথে এটা খুব দ্রুত তারা করতে সমর্থ হয় তাদের নীতির কারণে। যেমন আমরা দেখি যে যখন গর্বাচেভের যে স্নায়ু যুদ্ধের শেষে, স্নায়ু যুদ্ধ যখন শেষ হয়ে গেল গর্বাচেভের সময় গ্লাসনোস্ট পেরেস্ট্রয়কার কারণে, তারপরে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে, খুব বেশি সময় তারা নেয় নাই, ভারত খুব বেশি সময় নেয় নাই, দ্রুত সময়ের ভিতরে তারা জাপান, আমেরিকা, চীন, ইসরায়েল, মেক্সিকো, ব্রাজিল, ইরান এই সমস্ত দেশের সাথে দ্রুত সম্পর্ককে শুধু ঝালিয়ে নিয়েছে বলবো না, তরতর করে তাদের সম্পর্ককে উষ্ণতার দিকে নিয়ে গেছে। ইরানের সাথে যখন মধ্যপ্রাচ্যের এবার সমস্যা হচ্ছিল আমরা জানি, বা ইসরায়েলের যখন সমস্যা হয়, তখন তারা কিন্তু কোনো পক্ষ নিয়ে এক ধরনের স্টেটমেন্ট দেয় না, তারা ইরানের সাথে বা অন্য দেশের সাথে একটা ব্যালেন্স সম্পর্ক মেনটেন করে চলতে সামর্থ্য রাখে। এবং একইভাবে আমরা দেখতে পারি যে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন, ইভেন ওআইসির অবজারভার ভারত, এরকম তারা ইউরোপিয়ান ইউনিয়ন, বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক সংগঠন যদি আমরা বলি, বা আসিয়ান, ইভেন আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ, এ ধরনের যে প্রতিষ্ঠান, এদের সাথে ভারত খুব ভালো সম্পর্ক রেখে চলেছে এবং এই সম্পর্ক দিন দিন উত্তরণ ঘটছে তাদের মধ্যে। সো এটা ভারতীয় ফরেন পলিসির একটা খুব ভালো পজিটিভ দিক আমরা বলতে পারি। ইভেন দেখেন ইসরায়েলের সাথে ভারতের যে সামরিক সহযোগিতা, এটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম। এক নম্বরে তো যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম ভারতের সাথে ইসরায়েলের সামরিক সহযোগিতা। এত দ্রুত তারা ইসরায়েলের সাথে সম্পর্ককে করে নিয়েছে। তাদের একজন আরেকজনকে স্বীকৃতি দেওয়া, তাদের দূতাবাস, কূটনৈতিক সম্পর্ক, এগুলো তো আছেই। প্রচুর ব্যবসা বাণিজ্য ভারত এবং ইসরায়েলের মধ্যে হয়ে থাকে। ইভেন অনেক ইসরায়েলি ভারতীয় এক্সপ্যাট্রিয়েট ইসরায়েলে কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশনেও তারা একসাথে খুব সুন্দরভাবেই কাজ করছে। দ্যাট মিনস আমি যেটা বলছি যে আমেরিকার পরে ইসরায়েলের সাথে দ্বিতীয় বৃহত্তম সামরিক সহযোগী রাষ্ট্র হলো ভারত। ইসরায়েল এবং ভারত দ্বিতীয় বৃহত্তম সম্পর্কের ভিত্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার কারণে মিসেস ইন্দিরা গান্ধী থাকতে কিছুটা শীতল সম্পর্ক ছিল, যেটা তারা শুধু দ্রুত এখান থেকে সম্পর্ক উন্নয়নই ঘটায় নাই, বরং আমরা দেখতে পারি যে ভারতের সাথে তাদের শক্তিশালী একটা রণনীতি সংক্রান্ত সহযোগিতা গড়ে তুলেছে, রণনীতি সংক্রান্ত সহযোগিতা দ্রুত গড়ে তুলেছে। যেমন আমরা দেখি যে জুলাই মাসের 18 তারিখে 18 জুলাই 2005 এই সময়ে ভারত এবং ইউএসএ তাদের সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্টটা সাইন করেছে, যেটার নাম ছিল ইউএস ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট। ইউএস ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট। বা ইন্দো ইউএস এটাও বলে, অনেক সময় এটাকে ইন্দো ইউএস সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্টও বলে, ইন্দো ইউএস সেটাও বলে, দুইটার যে কোনোটাই বলতে পারি, ইউএস ইন্ডিয়া বা ইন্দো ইউএস নিউক্লিয়ার এগ্রিমেন্ট। দেখেন এর কিছুদিন আগেও যখন আমেরিকার সাথে
পাকিস্তানের সুসম্পর্ক ছিল, সম্পর্কের গভীরতা বেশি ছিল, তখন কিন্তু আমেরিকাতে যাতে কেউ নিউক্লিয়ার অ্যাসিস্ট্যান্স ভারতকে যাতে কেউ নিউক্লিয়ারলি অ্যাসিস্ট না করে বা কোনো নিউক্লিয়ার দ্রব্যাদি তাদের কাছে বিক্রি না করে, কোনো চুক্তি না করে, এটার ব্যাপারে খুব শক্ত অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের ভিতরে এত দ্রুত সম্পর্কের উন্নয়ন ঘটেছে, উন্নয়ন ঘটার অনেক কারণ থাকতে পারে, কিন্তু ঘটেছে, সামারি হলো ঘটেছে। এবং এই ঘটার ব্যাপারে ভারতের যে সাফল্য, সেটাকে আমরা কোনোভাবেই ছোট করে দেখতে পারি না, যে কোনো কারণেই হোক। আপনারা যদি বলেন যে চায়নাকে কাউন্টার করার জন্য ভারতের দরকার, তো চায়নাকে কাউন্টার করা তো এখন না, আগেও ছিল। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে চায়নাকে কাউন্টার করা, সেটাও তো সাকসেসফুলি আমেরিকার সাথে সেই সম্পর্কটা ভারত মেনটেন করতে পেরেছে এবং খুব দ্রুত সময়ের ভিতরে তারা এই এগ্রিমেন্ট, যেটার বিরোধিতা এক সময় করেছে নিউক্লিয়ার কোন ধরনের এস্টাবলিশমেন্টের ব্যাপারে ইন্ডিয়াতে, সেই ব্যাপারে তারাই চুক্তি সই করেছে 2005 সালে আমেরিকানরা। এবং শুধু চুক্তি সই করে নাই, অন্যান্য যেসব দেশ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস বিক্রি করে তাদেরকে ভারতের হয়ে অনুরোধ করবে বলেও এই চুক্তির ভিতরে উল্লেখ করা আছে, যে যারা এ ধরনের জিনিস দেয় ভারতকে দেওয়ার জন্য, এই ধরনের জিনিস সিভিল কাজে ব্যবহার করার জন্য, যেমন বিদ্যুৎ উৎপাদন, রিসার্চ, মেডিকেল খাত, এগ্রিকালচার খাত, এরকম বিভিন্ন খাতে যাতে ব্যবহার করতে পারে, যেমন ইউরেনিয়াম রড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এই ধরনের বিষয়গুলো। বা খুব অল্প পার্সেন্টেজের পিউরিফাইড ইউরেনিয়াম যদি আমরা বলি, U-235 বা U-238 ইউরেনিয়ামের যে ভ্যারাইটিস গুলো আছে, এগুলো তারা ব্যবহার করতে পারছে। যদিও আমরা জানি যে ভারত স্বীকার করুক বা না করুক, তারা নিউক্লিয়ার শক্তিতে শক্তিশালী, পাকিস্তানও শক্তিশালী, ইসরায়েলও শক্তিশালী, এগুলো তো কেউই তারা হওয়ার কথা ছিল না জাতিসংঘের সদস্য হিসাবে, বা তারা তো করেছে। কিন্তু এনিওয়ে, বিষয়টা হলো যে আমেরিকার সাথে তাদের সম্পর্ক দ্রুত কোন পর্যায়ে নিয়ে এসছে, আমি শুধু সেটা বললাম। যেমন 2000 সালের আগ পর্যন্ত যদি আমরা বলি যে মিয়ানমার, আজকের মিয়ানমার বা বার্মা যেটা বলেন, এদের স্যাংশনের কারণে, বিশ্বের স্যাংশনের কারণে ভারতেরও স্যাংশন এই দেশটার উপরে ছিল। যেহেতু মিলিটারি শাসন ছিল, গণতন্ত্র ছিল না, সবকিছু মিলে ভারতের স্যাংশন এই দেশের উপরে ছিল। ভারতের সাথে কোনো সরাসরি ডিপ্লোম্যাটিক যোগাযোগের উষ্ণতা ছিল না। কিন্তু 2000 পরবর্তী সময়ে তাদের প্রয়োজনে, ভারতের প্রয়োজনে, যে কোনো কারণেই হোক, তাদের নিরাপত্তার বিষয় সেখানে ছিল, চায়না ইস্যু ছিল, সবকিছু মিলে তারা দ্রুত মিয়ানমারের সাথে সম্পর্ককে গড়ে তুলতে সামর্থ্য হয়েছে এবং তাদের সাথে চুক্তি সই করতেও সামর্থ্য হয়েছে যে তারা তাদের যে অঞ্চল আছে, সেভেন সিস্টার্স এর যে নেইবরিং এরিয়া গুলো আছে, সেখানে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কোন অবস্থাতেই জায়গা দিবে না। এবং ওই জায়গাগুলোতে প্রয়োজন বোধে ভারত গিয়ে, যদি ইনসার্জেন্টরা ওখানে গিয়ে প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে, ভারত সেখানে এয়ার স্ট্রাইক করতে পারবে। এই চুক্তিটা মিয়ানমারের সাথে সাকসেসফুলি করতে পেরেছে। এটা বিশাল একটা বড় অর্জন ভারতীয় পররাষ্ট্র নীতির বা ভারতীয় পররাষ্ট্র সম্পর্কের বা বৈদেশিক সম্পর্কের। সো বিষয়টা যে তারা এত দ্রুত সম্পর্ককে উষ্ণতার পর্যায়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা তারা রাখে। এখন শান্তিরক্ষী বাহিনী প্রেরণ ব্যাপারে যদি আমরা বলি, যে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে বাংলাদেশ যেমন কখনো 1 কখনো 2 থাকে, একইভাবে ভারতের অবস্থান একেবারে নিম্নে নয়। কখনো কখনো তারা 1 নম্বরে এখনো আসে নাই আমার জানা মতে। পাকিস্তান কখনো কখনো 1 নম্বরে আসে। বাংলাদেশ পাকিস্তানের ভিতরে 1 নম্বরে থাকার প্রতিযোগিতাটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ভারতে কখনো 2য় কখনো 3য় অবস্থানে থাকার ইতিহাস রয়ে গেছে ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে। এই ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে ইমেজের একটা বড় প্রশ্ন এখানে চলে আসে, যে এরা সারা দুনিয়াতে শান্তি রক্ষায় বদ্ধপরিকর এবং তাদের কন্ট্রিবিউশনও আছে। এক তো তারা কথা বলেই শেষ করছে না, তারা এটার জন্য কন্ট্রিবিউটও করছে শান্তিরক্ষী বাহিনীতে। বর্তমানে তারা ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং G8 উন্নত দেশের যে ফ্রম G8, রাশিয়া এখন যেহেতু ক্যাপ্টেন এভিয়েন্স আছে তাদের অবস্থানের কারণে, এই জন্য আপাতত 7 হয়ে বসে আছে, G7, বাট অরিজিনালি G8 সব মানে শিল্পোন্নত দেশগুলো। এই G8 এবং ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল,
ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এই দুই জায়গায় সদস্য পদ পাওয়ার জন্য ভারত প্রত্যাশী এবং তাদের সব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তার মানে তাদের অবস্থান অনেক বেশি, চালিয়ে যাওয়া মানে তারা সেটা সামর্থ্য রাখে, সেই পর্যায়ে তারা চলে আসতে চেষ্টা করছে। কিছু কিছু নেগেটিভ আসপেক্ট থাকেই, সব জায়গায় থাকে, সব দেশেরই থাকে। বিশেষ করে প্রতিবেশীদের ক্ষেত্রে সম্পর্ক ভালো যেমন হয়, খারাপ হওয়ার প্রবণতাটাও বেশি থাকে। সেই একই কারণে ভারতের প্রতিবেশীদের সাথে সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া বা ফার ইস্ট, চায়না, ওদিকে যদি আমরা তার আশেপাশের দেশগুলো দেখি, পাকিস্তান অথবা আফগানিস্তান, এই যে প্রতিবেশীদের সাথে যে সম্পর্কগুলো আমরা দেখতে পাই, ইভেন নেপাল বা ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, আমরা যার সাথেই বলি না কেন, এই বর্ডারিং এরিয়াগুলোতে বা প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক, তারা যেহেতু একটা বড় দেশ, তারা যেহেতু একটা বিশ্বের প্রভাবশালী দেশে পরিণত হয়েছে মোটামুটি উপরের দিকের প্রভাবের দিক দিয়ে, তাদের জন্য যেটা উচিত ছিল সমস্ত প্রতিবেশীদেরকে বিশ্বাস নেওয়া বা ট্রাস্টের ভিতরে নিয়ে আসা, আস্থার ভিতরে নিয়ে আসা এবং সেই আস্থাকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়া, সেইখানে আমরা ঘাটতি লক্ষ্য করি। যদি তাদের এই আস্থার ঘাটতিটা না থাকতো, আমার ধারণা ভারতের অবস্থান গ্লোবালি আরো স্ট্রং হতো, যেহেতু প্রতিবেশীদের সহযোগিতাটা আরো বেশি থাকতো। কোনো কোনো জায়গায় সমালোচনা আমরা দেখতে পাই যে প্রতিবেশী দেশগুলোর সাথে বা কোনো কোনো দেশের সাথে সম্পর্কটা হওয়া উচিত পিপল টু পিপল। সরকারের সাথে সরকারের শুধু সম্পর্ক নয়, মানুষে মানুষের সম্পর্কটাই স্থায়ী সম্পর্ক এবং কাঙ্ক্ষিত সম্পর্ক। সেই জায়গাটাতেও ভারতের ব্যাপারে একটা সমালোচনা আছে যে ভারত অনেক দেশের সাথে সে পিপল টু পিপল সম্পর্কের চেয়ে বরং সরকার বা ব্যক্তির সাথে সম্পর্ককে বেশি মূল্যায়ন করছে, বা সম্পর্কের মানুষে মানুষের সম্পর্কের চেয়ে সরকার বা ব্যক্তির সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়ে সেখানে সে সম্পর্ক তৈরি করে রেখেছে। তো এটা একটা সমালোচনার জায়গা বা একটা রিস্কের জায়গাও বটে। সেই ক্ষেত্রটাতে যদি আমি বলি, সেখানে ভারতীয় পররাষ্ট্র নীতিকে আরো বেশি গণমুখী করার, আরো বেশি প্রতিবেশী সুলভ হওয়ার স্কোপ এখানে রয়ে গেছে বলে আমরা মনে করতে পারি। সময় দৌড়েছে, নিয়ে আমার 1.5 ঘন্টা সময়, সরি আমি দুটো দেশে শেষ করতে পারছি না এখন। নিয়ে আমরা ভারতকে আর বেশি টানাটানি করতে চাই না। তার পররাষ্ট্রনীতি নিয়ে আমরা চীনে চলে যাচ্ছি। চীনের পররাষ্ট্রনীতি, চীনের পররাষ্ট্রনীতি হলো প্রতিবেশী দেশ এবং বিশ্বের পারস্পরিক, বিশ্বের যে পরাশক্তি আছে, প্রতিবেশী দেশ এবং বিশ্বের পরাশক্তি সবার সাথে সে কৌশলগত সম্পর্ক হিসেবে চীনের যে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থে সে সবসময় সচেষ্ট। তার জাতীয় স্বার্থটাকে ঠিক রেখে কৌশলগত ভাবে সে প্রতিবেশী এবং বিশ্বের পরাশক্তির সাথে সম্পর্ক তৈরি করে এবং দীর্ঘস্থায়ী বা লং ইন দ্য লং টার্ম, লং রান, ভবিষ্যতে দীর্ঘমেয়াদে সে বিশ্বের স্থায়ী প্রতিযোগিতার আসনে নিজেকে নিয়ে আসতে চায়, প্রথমে নিয়ে আসতে সচেষ্ট থাকছে। বাট সে তার দেশীয় বিকাশ, সেটার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে কখনো ছাড় দিতে রাজি না। এটা হলো তার পররাষ্ট্রনীতি। তার দেশীয় বিকাশে সে কোনো ছাড় দিবে না। তার নিজস্ব স্বার্থ, জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য সবসময় সচেষ্ট থেকে প্রতিবেশী অথবা বিশ্বের যারা পরাশক্তি আছে তাদের সাথে কৌশলগত স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সে মেনটেন করবে এবং দীর্ঘমেয়াদে সে স্থায়ী প্রতিযোগিতায় বিশ্বের প্রথম হওয়ার আকাঙ্ক্ষা সে রাখতে চায়। সাথে সাথে সে নিজে দাবি করে, চীনের নিজস্ব দাবি, যে নিঃস্বার্থভাবে সে শান্তির একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করে যা বিশ্বে শান্তি কাম্য করছে, এটা তার দাবি। সাথে সাথে চীনের যে মূল লক্ষ্য, এই যে নীতি বললাম আমরা, শান্তির নীতি অথবা তার জাতীয় স্বার্থের সচেষ্ট হওয়া বা তার দেশীয় বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করা, এই যে নীতিগুলো, এর মূল যে বিষয়, মূল লক্ষ্য হলো
চীনের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, সোভারেন সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা, তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, এবং চীনের যে সংস্কার যখন যেটা তার প্রয়োজন হয়, গ্লোবালাইজেশন যদি বলি, ওপেন মার্কেট ব্যবস্থা বলি, সে তার মতন করে এটাকে ফলো করে। কোনো কারো প্রেসক্রিপশন অনুযায়ী সে সেইভাবে দ্রুত ফলো করে না বা দ্রুত মেনে নেয় না। তার সুবিধা যখন হয়, সে যখন রেডি হয়, সেইভাবেই সে সেটাকে সংস্কার করে বা রিকনস্ট্রাকশন করে। এবং সেজন্য রিকনস্ট্রাকশন তার যোগ্যতাকে সে সেই পর্যায়ে নিয়ে তারপরে সে তার জায়গাকে উন্মুক্ত করার বা ওপেন করার চেষ্টা করে এবং মডার্নাইজেশন করার চেষ্টা করে। তার যোগ্যতাকে ওই পর্যায়ে নিয়ে আগেই সে বাজারও খুলে দেয় না বা আগেই সে রিকনস্ট্রাকশন শুরু করে দেয় না। সে তার যোগ্যতাকে তৈরি করে, বাজারকে বা তার অবস্থানকে গ্লোবালি স্ট্রং করে, সব ক্ষেত্রে সে যাতে সামাল দিতে পারে সেরকম অবস্থা তৈরি করে সে ওপেন হয় বা মডার্নাইজেশনের দিকে সে পরিচালিত হয়ে থাকে, বা অনুকূল আন্তর্জাতিক পরিবেশ তখন সে তৈরি করে এবং এটা সে বজায় রাখে। আন্তর্জাতিক পরিবেশ এই শর্তের উপরে সে তৈরি করে এবং সেটাকে সে বজায় রাখে। এমন না যে সে তৈরি করলো এবং সেটাকে ধরে রাখতে পারলো না, এমন না। সে ধরে রাখার জন্যই সে তৈরি করে। তার আগে সে ফিল্ড ক্রিয়েট করে, প্রথমে সে ফিল্ড ক্রিয়েট করে, তারপরে সে ফিল্ডকে ওপেন করে খেলার জন্য। আগেও তৈরি না হয়ে সে কখনোই মাঠকে উন্মুক্ত করে না বা রিকনস্ট্রাক্ট করে না সে। এটা চীনের পররাষ্ট্রনীতি। আমরা জানি যে চীন বলতে আমরা গণচীনকে বুঝাই, পিপলস রিপাবলিক অফ চায়না। The People's Republic of China, আমরা গণচীন বলে যেটাকে বলে থাকি, এটা একটা। আর একটা হলো আপনার রিপাবলিক অফ চায়না, এটা হলো তাইওয়ান। চীন তাইওয়ানকে সে স্বীকার করে না, এটা চীনের অন্তর্ভুক্ত কোন ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে সে কখনোই স্বীকার করে না। সে তার নিজের অংশ হিসাবে চীনকে মনে করে, যেটা চিয়াং কাইশেক যখন আলাদা হতে চেষ্টা করেছিল জাপানি যুদ্ধের পরে, আমরা জানি 1949-এ, তখন মাও সেতুং বা তার যে কমিউনিজম, তাদের সাথে অনেক যুদ্ধ হয়েছে। বাট ওই ইতিহাস আমি যাচ্ছি না, এটা আপনারা জানেন। আজকে দেখেন, জাতিসংঘ যখন জন্ম হয় তখন যে চীন ছিল সেটা ছিল রিপাবলিক অফ চায়না, এখনকার তাইওয়ান যদি বলেন। এবং জাতিসংঘের যে 5টা ভেটো প্রদানকারী সদস্য দেশ, তার একটা চায়না, সেই চায়নাটা ছিল রিপাবলিক অফ চায়না। যখন 50-এর দশকে শুরুতেই যখন চিয়াং কাইশেককে ভাগিয়ে দিতে পারলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং এক চায়না মাও সেতুং এর নেতৃত্বে এক চায়না, কমিউনিস্ট চায়না তৈরি হলো। এই তৈরি হওয়ার পর থেকেই চায়না চেষ্টা করছিল যে জাতিসংঘের এই যে ভেটো ক্ষমতাটা, সেটা যেন রিপাবলিক অফ চায়না পরিবর্তে পিআরসি বা পিপলস রিপাবলিক অফ চায়না বা গণচীনের পক্ষে যেন এটা দেওয়া হয়, এটার অধিকারী যেন গণচীন হয়। যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমরা দেখি যে এই সোভিয়েত ইউনিয়নের যে লিগেসি গুলো সবগুলো রাশিয়ার উপরে পড়তেছে, লিগেসি গুলো রাশিয়ার উপরে পড়তেছে, এবং রাশিয়া এখন পঞ্চশক্তির একটা, যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল। একইভাবে গণচীন চেষ্টা করেছে যে রিপাবলিক অফ চীন, যে জাতিসংঘের পঞ্চশক্তির একটা শুরু থেকে, সেটা যেন গণচীন ওটার অধিকারী হয়। এটার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। 1961 সালে প্রচেষ্টা ছিল, সঙ্গে করা হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিতে। এটার জন্য সাধারণত 2/3 জেনারেল অ্যাসেম্বলি, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে 2/3 2/3 মেজরিটিতে যতগুলো লোক ভোট দেয়, যতগুলো সদস্য রাষ্ট্র ভোট দেয়, তার 2/3 মেজরিটির ভিত্তিতে এটা সংশোধন করা সম্ভব। জাতিসংঘের চার্টারকে সংশোধন করা যায় 2/3 মেজরিটির ভিত্তিতে, ইউএন জেনারেল অ্যাসেম্বলির ভোটে।
তো এটা 1961 সালে একবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন যথেষ্ট প্রতিপত্তির সাথে বা যথেষ্ট দক্ষতার সাথে রিপাবলিক অফ চায়না বা তাইওয়ান এটাকে ঠেকাতে সামর্থ্য হয়েছিল। 2/3 মেজরিটি তখন গণচীনের পক্ষে না পাওয়াতে তারা সেই অধিকারী হতে পারে নাই। পরবর্তীতে এসে 1971 সালে এসে আলবেনিয়ার সাথে গণচীনের সম্পর্ক খুবই ভালো ছিল এবং জাতিসংঘে এই আলবেনিয়া 25 অক্টোবর 1971 তারিখে আলবেনিয়া কর্তৃক জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব উত্থাপন করা হয় যে তাইওয়ানকে জাতিসংঘের ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী পদ থেকে বাদ দিয়ে গণচীনকে যেন স্থায়ী পদ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এই রেজলিউশনের নাম্বারটা ছিল, আপনারা জানেন তবু আমি বলি, 2758 নাম্বার রেজলিউশন। ইউএনএ ছিল এই নাম্বার রেজলিউশন। আলবেনিয়া কর্তৃক এটা আনিত হয়েছিল এই রেজলিউশন সাধারণ পরিষদে। এটা সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন না, এটা সাধারণ পরিষদের জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন। বি কেয়ারফুল। জিএ জেনারেল অ্যাসেম্বলি 2758 নাম্বার রেজলিউশনটা উত্থাপন করা হয় এবং তখন এই জায়গায় 2/3 মেজরিটি পেয়ে এটা জিতে যায় বা পাশ হয়ে যায়, যে কারণে এই সময় থেকে গণচীন স্বাধীন পঞ্চশক্তির এক স্থায়ী শক্তি হিসেবে পরিগণিত হয়। এটা ছিল পরিগণিত হওয়ার ব্যাখ্যা। এখানে মোট যে ভোট পড়েছিল, পক্ষে ভোট পড়েছিল 76টা ছিল ইন ফেভার অফ চায়না রিপাবলিক অফ গণচীন, আর 35টা পড়েছিল তার এগেইনস্টে বিপক্ষে পড়েছিল 35টা ভোট। সুতরাং পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি টোটালে 2/3 এখানে চায়নার পক্ষে পড়েছিল। এখানে আরো কিছু ঘটেছিল, 17টা দেশ ছিল তারা ভোটদানে বিরত ছিল, অ্যাবস্টেইন করেছিল, তারা অ্যাবস্টেইন করেছিল 17টা দেশ। অ্যাবস্টেইন করলে সেটা গুণার ভিতরে নিয়ে আসা হয় না, যারা ভোট দিয়েছে এটা এই কটা মোট ভোট দিয়েছে গুণে দেখে যে তাদের ইন ফেভারে 2/3 এর বেশি পড়েছে। সুতরাং এই রেজলিউশন পাস হয়ে যায় এবং এরপর থেকে জাতিসংঘের পঞ্চশক্তির একটা শক্তি হিসেবে তারা আবির্ভূত হয় এবং এই অন্তর্ভুক্তির তারিখটা ছিল 15 নভেম্বর। 25 অক্টোবর রেজলিউশনটা জেনারেল অ্যাসেম্বলিতে উঠে পাশ হলো, সেই অনুযায়ী তারা 15 নভেম্বরে অন্তর্ভুক্ত হলো। 15 নভেম্বর 1971 এই গণচীন E5 এর একটা হিসাবে অন্তর্ভুক্ত হলো এবং প্রথম তারা 23 নভেম্বর 1971 পিপলস রিপাবলিক অফ চায়না জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের প্রথম সভায় অংশগ্রহণ করে। প্রথম সভায়, এটা যারা ফার্স্ট অ্যাটেন্ড করে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ 23 তারিখে প্রথম অংশগ্রহণ করে। সো তিনটা তথ্য এখানে আমরা দেখলাম। 25-10 তারিখে আলবেনিয়া রেজলিউশন তুললো, রেজলিউশন নাম্বার 2758, তারপরে 2/3 মেজরিটিতে পাস হয়ে যায়। 15 নভেম্বর তারা সিকিউরিটি কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়। 23 নভেম্বর তারিখে প্রথম যে মিটিং এ তারা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ গণচীন পঞ্চশক্তির একটা হিসাবে অংশগ্রহণ করে, সবাই অংশগ্রহণ করে। এখন সুপার পাওয়ার হিসাবে আমরা দেখতে পাই যে তারা স্বাভাবিকভাবে গ্রাজুয়ালি একে একে তারা এখন বিশ্বের সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হতে চেষ্টা করছে এবং তাদের যে কৌশলগত চিন্তা সেটাও পৃথিবীতে খুব বিস্তার লাভ করে উঠছে। খুব পরিকল্পিতভাবে তারা এটাকে সামনে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা জানি চায়না এক চায়না নীতি ফলো করে এবং এক চায়না নীতির যারা বিরুদ্ধে যায়, কেউ যদি হংকং, তাইওয়ান, তিব্বত, ম্যাকাও অথবা এরকম কাউকে যদি তারা সাংহাই এরকম কাউকে যদি আলাদা হিসাবে কেউ রাষ্ট্র হিসাবে দেখতে চেষ্টা করে, চায়না তার সাথে সম্পর্ক উষ্ণতা রাখে না। এক চায়না নীতি এটাকে তারা ভারীভাবে ফলো করে থাকে। তবে তারা হংকং এবং ম্যাকাওয়ের ব্যাপারে যে চুক্তি হয়েছে 1999-1997 সালে, যে স্বাধীনতার ব্যাপারে বা ব্রিটিশরা এবং
অন্য কলোনি তারা ছেড়ে যখন দিয়ে গেছে হংকং এবং ম্যাকাওকে, 50 বছরের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা হংকং এবং ম্যাকাওয়ের ক্ষেত্রে এক দেশ দুই নীতি অনুসরণ করে। মূলত এটা মানে ফিনান্সিয়াল পলিসির ক্ষেত্রে, মূলত ফিনান্সিয়াল পলিসি। আরো অনেক কিছু বিষয় আছে, কারণ চায়নার অর্থনীতি হলো কিছুটা সমাজতান্ত্রিক অর্থনীতি, আর সমাজতান্ত্রিক অর্থনীতি ডেমোক্রেসির জায়গাটাও তাদের ভিন্ন ভিন্ন ভাবে তারা তাদের ডেমোক্রেসিকে প্র্যাকটিস করে। এরকম ভোটের রাজনীতি তারা করে না চাইনিজরা, কিন্তু হংকং এবং ম্যাকাওয়ে তাদের পুঁজিবাদী অর্থনীতি এবং তারা গণতন্ত্রের স্বাদ পেয়ে আসছে। সো এটাকে তারা আপাতত চাইনিজদের সাথে চুক্তি অনুযায়ী তারা বজায় রেখেছে। এই জন্য বলা হয় যে এক দেশ দুই নীতি, এই হংকং এবং ম্যাকাওয়ের সাথে চায়নার সম্পর্কটার বিষয়। চায়না সাধারণত ডিফেন্সিভ ডিপ্লোমেসি পার্সু করে থাকে, তার মানে চট করে, যেমন আমেরিকার আমরা বলতে থাকি আগ্রাসী ধরনের, যে হয় তুমি আমার কথা শুনবা না হলে তুমি মার খাবা আমার হাতে, এই ধরনের যে আগ্রাসী মনোভাব, চায়না সেটা করে না। বরং চায়না চেষ্টা করে তার কূটনৈতিক অঙ্গনে, তার পররাষ্ট্র নীতি প্রতিফলনের ক্ষেত্রে, যে সে যতটা পারে তার সাথে কম্প্রোমাইজ করে এবং সম্পর্ক যতটা সম্ভব স্বাভাবিক রেখে আগ্রাসী অবস্থা না দেখিয়ে সে তার স্বার্থকে উদ্ধার করার চেষ্টা করে সব জায়গায়। এবং চায়নার জন্য আরেকটা বড় জিনিস হলো, সে যেখানেই যায় সেখানে বা যে সমস্ত দেশের সাথেই তার সম্পর্ক আছে, সরকারের সাথে সম্পর্ক তো অবশ্যই আছে, মানুষের সাথে মানুষের সম্পর্ককে সে কম গুরুত্ব দেয় না। মানুষ তাদেরকে সেখানে শত্রু হিসেবে সরাসরি মনে করে না। যেমন আমাদের দেশ যদি বলি, চাইনিজরা আমাদের এখন 1 নাম্বার ডেভেলপমেন্ট পার্টনার। সাধারণ মানুষের সাথে তাদের যে সম্পর্ক বাংলাদেশের, সেখানে কোনো শত্রুতা বা বৈরিতা আমরা লক্ষ্য করি না। তো এরকম শুধু আমাদের দেশ বলে না, যদিও চায়নার ব্যাপারে কিছুটা ভিন্ন ধরনের নেতিবাচক একটা সমালোচনার জায়গা রয়ে গেছে, যে সাধারণত রেজিম কান্ট্রি বা অগণতান্ত্রিক দেশ বা অগণতান্ত্রিক সরকারের সাথেই তারা কাজ করতে হয়তো বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। যেমন আফ্রিকার অনেক দেশ, মিয়ানমার বা গালফের দেশগুলো, এবং এই সমস্ত জায়গা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টও তারা এইসব জায়গায় করে, এবং ইনভেস্টমেন্ট থেকে সহজে তারা তাদের লাভও এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। তো এটা একটা বিষয় রয়ে গেছে, কারণ ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ তাদের পররাষ্ট্র নীতি, এটা একটা মূল জায়গা। আর যখন মানুষ অর্থনৈতিকভাবে বা আর্থিকভাবে স্ট্রং হয়ে ওঠে, তখন তার ভিতরে রাজনৈতিক অভিলাষ, আমাদের গ্রামে যখন পয়সা টয়সা হয় তখন আমরা চেয়ারম্যান, প্রথমে মেম্বার ইলেকশন করার চিন্তা করে, আরো একটু বেশি পয়সা যখন হলো তখন চেয়ারম্যান ইলেকশন করার চিন্তা ভাবনা তার ভিতরে চলে আসে, বা মানুষ তাকে উস্কায়। আর একটু বেশি হলে উপজেলা, আরো একটু বেশি হলে এমপি নির্বাচন করার মতন চিন্তা ভাবনা শুরু করেছে। একই ব্যাপার, তখন তার নেতৃত্ব দেওয়ার একটা প্রবল বাসনা ভিতরে কাজ করতে থাকে, যেটা অর্থনীতি এবং অর্থনীতি, এই দুই মানে ফাইন্যান্স এবং অর্থনীতি দুইটা বিষয় নিয়েই চায়না শুরু থেকে এগিয়ে গিয়ে এখন বিশ্বের পিপিপিতে প্রথম অবস্থানে তারা আছে। এখন তারা চাইছে বিশ্বে যেন তারা মোড়ল হয়ে উঠতে পারে, তাদের আধিপত্য অর্থনীতির ভিতরে এখন আর সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে তারা রাজনীতির ময়দানে বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চেষ্টা করছে। সময় চলে যাচ্ছে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আমি দেখি দ্রুত এটা শেষ করার চেষ্টা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির 4টা মূল উদ্দেশ্য আছে। তার একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নাগরিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও তার মিত্রদের সুরক্ষা দেওয়া, প্রোটেকশন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার যারা পার্টনার আছে বা মিত্র আছে, ফ্রেন্ডস আছে, দুজনকে সুরক্ষা দেওয়া, এটা তার 1 নাম্বার উদ্দেশ্য তার পররাষ্ট্রনীতি। 2 নাম্বার হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা ইন্টারন্যাশনাল বাজার, আন্তর্জাতিক বাজার, এইখানে যেন সে নির্বিবাদে, নির্দ্বিধায় অথবা অবিচ্ছিন্নভাবে প্রবেশ করতে পারে, এটা তার চেষ্টা পররাষ্ট্রনীতি। 2 নাম্বার চেষ্টা। 3 নাম্বার হলো পুরো বিশ্বে, তার নিজের দেশের না, পুরো বিশ্বে যেন ব্যালেন্স অফ পাওয়ার সে রাখতে পারে, ক্ষমতার ভারসাম্য সারা বিশ্বে যেন সে রক্ষা করতে পারে। তার মানে সে বিশ্বের পুলিশ, আমরা যদি বলতে চাই সেরকম একটা বিষয়। আর একটা তারা বলছে যে পুরো বিশ্বের জন্য মানবাধিকারের সুরক্ষা এবং গণতন্ত্র সুরক্ষা, গণতন্ত্রের জয়গান যেন সে গাইতে পারে। এই 4টা উদ্দেশ্য তার।
যদিও তার গণতন্ত্র তার দেশে অবশ্যই আছে, আমরা বলেছিলাম যে এটা তার দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্র ভারতের পরে, কিন্তু মানবাধিকারের ব্যাপার যদি বলি, বরং আমরা দেখতে পাই যে বিশ্বের প্রথম দিককার যারা মানবাধিকার লঙ্ঘনকারী দেশ আমেরিকা তাদের একটা, তারপর আবার তারা মানবাধিকারের ব্যাপারে অনেককে হেদায়েত দিয়ে থাকে, হোয়াট এ সেলুকাস। এনিওয়ে, তো চারটা জিনিস আমরা বললাম। একটা হলো যে মার্কিন নাগরিক এবং তার মিত্রদের সুরক্ষা দেওয়া, 2 নম্বর হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক বাজারে তাদের অবিচ্ছিন্ন প্রবেশ, এটা তারা যে কোনো ভাবে ঢুকতে চায় সেখানে প্রবেশ করতে চায়। 3 নম্বর হলো বিশ্বে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। 4 নম্বর হলো মানবাধিকার এবং গণতন্ত্র, বিশ্বব্যাপী গণতন্ত্র সুরক্ষা দেওয়া। এই চারটা তাদের পররাষ্ট্রনীতির মূল জায়গা। তো বিশ্বের যেহেতু এটা দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তারা মোটামুটি একক পরাশক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছিল। এখন অবশ্য সেই ইউনিপোলার কান্ট্রি আর আছে বলে আমরা মনে করি না, বরং এখন আমরা পৃথিবীটাকে মাল্টিপোলার হিসাবে চিন্তা করি। আমেরিকার সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, আরো অনেক দেশ, চায়না, সাথে সাথে এখন রাশিয়াও আবার জেগে উঠছে ভিন্নভাবে। তারপরে ধর্মকেও কেউ কেউ এই পোলারিটির ভিতরে টেনে নিয়ে আসতে চেষ্টা করে। অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে, মানুষের যে জাগরণ সেগুলো, কলোনিয়ালিজমের মানে পতন, সবকিছুকে মিলে বিশ্বকে এখন আর ইউনিপোলার বা বাইপোলার ওয়ার্ল্ড হিসাবে বিশ্ব চিন্তা করা হয় না, বরং এটাকে মাল্টিপোলার হিসাবে চিন্তা করা হয়। যে মানে একক পরাশক্তি হিসাবে কাউকে দেখা হয় না, মাল্টিপোলার ওয়ার্ল্ড হিসাবে বিশ্বকে চিন্তা করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি সাধারণত 4টা স্তরে বিভক্ত। তার একটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তৃতীয় হলো স্নায়ু যুদ্ধ যতদিন ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে স্নায়ু যুদ্ধ পর্যন্ত। এই স্নায়ু যুদ্ধ যখন শেষ হলো, সোভিয়েত ইউনিয়নে যখন ভাঙন হলো, তার পরবর্তী একটা অংশ। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটা ফেজ, সেকেন্ড হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 আপনার স্নায়ু যুদ্ধের অংশ, এটা দ্বিতীয়। তৃতীয় অংশ হলো স্নায়ু যুদ্ধ পরবর্তী অবস্থা 9/11 পর্যন্ত, তৃতীয় অংশ। চতুর্থ অংশ হলো 9/11 পরবর্তী অবস্থা। 4টা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, স্নায়ু যুদ্ধের পরে, 9/11 এর পরে। এই 4টা অংশ তাদের পররাষ্ট্রনীতিতে আমরা দেখতে পারি যে 4টা পর্ব তাদের কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেটা ছিল সেটা হলো মনরো ডক্ট্রিন কাজ করত। মনরো ডক্ট্রিন আপনারা জানেন এটা, এই জন্য আমি বিস্তারিততে যাচ্ছি না, যেটাকে আইসোলেশনের নীতি বলা হয়, যে আমরা অপর দেশের সাথে স্রেফ বাণিজ্যিক সম্পর্ক রেখে চলবো, বাণিজ্যিক সম্পর্ক গড়ে চলবো, আমেরিকার যেটা নীতি তখনকার জন্য, এবং রাজনৈতিক সম্পর্ক এড়িয়ে চলবো। বিশেষ করে ইউরোপের রাজনীতির ব্যাপারে সব ধরনের সম্পর্ক আমরা এড়িয়ে চলবো, এই জন্য বলা হয় আইসোলেশনের নীতি। এটা মনরো ডক্ট্রিনের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই সময়টাতে তারা পার্সু করেছে, এবং এই সময় আমরা দেখতে পারি যে স্যামুয়েল ফ্ল্যাগ বেমিস, একজন কূটনৈতিক হিস্টোরিয়ান, আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনি, মানে ডিপ্লোম্যাটিক হিস্টোরিয়ান, খুব নামকরা মানুষ, স্যামুয়েল ফ্ল্যাগ বেমিস। ফ্ল্যাগ বেমিস ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, একজন ভালো ইতিহাসবিদ। উনি বলছে যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মনরো ডক্ট্রিন আগ পর্যন্ত যেটা সে দেখতে পায় যে আমেরিকা যে বিষয়গুলোকে তখন প্রাধান্য দিয়েছে, তখন তার একটা হলো তার প্রথম তার যে সার্বভৌমত্ব, তার সোভারেন্টি, সার্বভৌমত্ব, ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হওয়া, বা কলোনিয়ালিজম থেকে কলোনিয়ালিজমের বিরুদ্ধে কাজ করা, তারপরে তার অ্যাগ্রেসিভনেস না, নন অ্যাগ্রেসিভনেস রোল প্লে করা, আন্তর্জাতিক বাণিজ্যের তার সম্পর্কে উন্নয়ন ঘটানো, তারপরে আপনার ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের বিরুদ্ধাচরণ করা, এবং তার মহাদেশের ভিতরেই, তার নিজস্ব মহাদেশ আমেরিকান মহাদেশের ভিতরেই তার প্রভাব গ্রাজুয়ালি সৃষ্টি করার চেষ্টা করা। এই অংশগুলোর ভিতরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সে তার পররাষ্ট্রনীতি সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় ফেজ যদি আমরা দেখি, তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন পররাষ্ট্রনীতি, যেটাকে আমরা বলতে পারি ট্রুম্যানস ডক্ট্রিন।
ট্রুম্যানস ডক্ট্রিন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান ছিলেন, তার ডক্ট্রিন, সেটা একচেটিয়া ভাবে আমরা বলতে পারি সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া বিরোধী বলবো না, সোভিয়েত ইউনিয়ন অথবা সমাজতন্ত্র বিরোধী এবং পুঁজিবাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে লড়াই, সরাসরি আমরা এটাকে ট্রুম্যান ডক্ট্রিন হিসাবেই বলতে পারি। তার মানে সে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে অবস্থান ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এসে তার সেই অবস্থানটাকে সে ঠিক উল্টা করে ফেলেছে, একদম 180 ডিগ্রি পরিবর্তন সে ঘটিয়ে ফেলেছে। তখন আমরা দেখতে পারি যে সেখানে সে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সবভাবে সে অন্যের বিষয় নাক গলানো শুরু করে দিয়েছে। যেখানে মন্ডো ডক্টরিনে যেখানে সে তার নিজের বিষয়গুলোকে শুধু দেখবে, অন্যের বিষয়ে সে নাক গলাবে না বলছিল, এখানে এসে ঠিক উল্টা করা শুরু করলো। সে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রেই বিশ্বের বিভিন্ন জায়গায়, শুধু ইউরোপ না, সরি, ইউরোপ, এশিয়া, আফ্রিকা সব জায়গায় সে নাক গলানো শুরু করে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এবং তার মূল লক্ষ্যই তখন হয়ে উঠলো সোভিয়েত ইউনিয়ন বিরোধী অবস্থান গ্রহণ, প্রকাশ্যে অপ্রকাশ্যে সবভাবে, যেটাকে আমরা কোল্ড ওয়ার বলেছি। সোভিয়েত ইউনিয়ন বিরোধী অবস্থান, যে কোনো ভাবে পারো সোভিয়েত ঠেকাও, সমাজতন্ত্র ঠেকাও, লেনিন বা মার্কসিজম ঠেকাও, মার্কসের যে তথ্য লেনিন গ্রহণ করেছিলেন, সেই লেনিন বা তার যারা পরবর্তীতে তার যারা ফলোয়ার, লেনিন, স্টালিন, যে এদের যে নীতি, এই নীতি বিশ্বে যেন স্প্রেড করতে না পারে, যে কোনো মূল্যে এটাকে ঠেকাও, এটা হলো ট্রুম্যান ডক্ট্রিন। রাজনৈতিক ভাবে সে সরাসরি এগুলোর বিরোধিতা করেছে এবং সিআইএ সহ হিউজ পরিমাণ পয়সা এটার ব্যাপারে ইনভেস্ট করেছে যেখানে যেভাবে প্রয়োজন হয়। তার মানে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, এবং অর্থনৈতিক ভাবে সে মার্শাল পরিকল্পনা গ্রহণ করার মূল কারণ ছিল এই রাশিয়াকে ঠেকানো। এটার মাধ্যমে সে পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে পয়সা দিয়ে হইলেও সে তার পক্ষে রেখে রাশিয়ার বিরুদ্ধে নিয়ে আসার চেষ্টা করেছে। এবং এই মার্শাল পরিকল্পনার অংশ হিসেবেই এই যে আইবিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংক, আমরা যেটা বলছি ব্রিটন উডস প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এগুলো প্রতিষ্ঠা করেছে। এবং কমিউনিজমের যেটা থিওরি, সাম্যবাদ, সেই সাম্যবাদ বিরোধীদেরকে আর্থিকভাবে যে কোনো ভাবে সে সাহায্য করে গিয়েছে। তার মানে রাজনৈতিক, অর্থনৈতিক দুইভাবে, সামরিক ভাবেও আমরা যদি দেখি যে সে এই ধরনের রাশিয়ান ব্লক বা রাশিয়ান যারা রাশিয়ার অনুসারী ছিল, তাদের সাথে সে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, জড়িয়ে গেছে। যেমন ফিদেল কাস্ট্রোর দেশ একসময় কিন্তু স্প্যানিশ আমেরিকান যুদ্ধের সময় এই কিউবার কারণেই সে স্প্যানিশদের সাথে যুদ্ধ করে আমেরিকার বিজয় লাভ করেছে। 1898 সালের দিকে স্প্যানিশ আমেরিকান যুদ্ধতে কিউবাকে সাপোর্ট দিয়েছে। পরবর্তীতে কিউবার কারণে সেখানে সে মিসাইল, রাশিয়ার সম্পর্কের কারণে কিউবার সাথে সম্পর্ক খারাপ হয়েছে। তারপরে সে সমাজতন্ত্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা, যেমন উত্তর কোরিয়া তাদের যে ফ্লিট পাঠিয়েছে, ওদিক দিয়ে রাশিয়া এসেছে, এদিক দিয়ে তারা এসেছে, কোরিয়াকে ভাগ করে ফেলেছে। দক্ষিণ কোরিয়াকে তার দখলের ভিতরে বা তার এক ধরনের আধিপত্যের ভিতরে নিয়ে চলে এসে উত্তর কোরিয়াকে ভেঙে দিয়েছে 38 প্যারালাল লাইন বরাবর। কোরিয়ার ব্যাপারে আজও সে নাক সিটকাতে থাকে বা যে কোনো ধরনের সমস্যা। ভিয়েতনাম যুদ্ধ আমাদের সামনে আছে, ভিয়েতনাম যুদ্ধ, রাশিয়ান পন্থী ভিয়েতনামের সাথে তাদের যে যুদ্ধ ছিল। তো দেখলাম আমরা রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক এই সবভাবেই ট্রুম্যান ডক্টরিনটাকে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সে কাজে লাগাতে চেষ্টা করেছে বা এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেছে। তার মানে সে সমাজতন্ত্র বিরোধী যে কোনো ব্যবস্থা তার জন্য নেওয়া সম্ভব সেটা সে নিয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলো, যে ন্যাটো, যেমন পশ্চিম ইউরোপের দেশগুলোর সাথে সে সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করার চেষ্টা করেছে। আর যারা পূর্ব ইউরোপের দেশ ছিল, বিশেষ করে রাশিয়া ঘেঁষা আমরা বলি, এদের সাথে সে আধিপত্য বিস্তারের জন্য অর্থনৈতিক সিআইএ কে দিয়ে যে কোনো ভাবে সে প্রচুর অর্থ খরচ করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে রাশিয়ান সম্পর্কটাকে দুর্বল করা এবং পূর্ব ইউরোপের দেশগুলোর সাথে তার সম্পর্ককে আরো প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা করে গেছে। যেমন মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সে ইসরায়েলকে সর্বসম্মতভাবে, এককভাবে যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে সামরিক ভাবে তারা সাহায্য করার জন্য তারা সিদ্ধান্তই তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গ্রহণ করেছে এবং সেভাবেই তারা নিয়ে এসেছে। বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক জোট গঠন করা তারা তখন শুরু করে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। ইভেন ল্যাটিন আমেরিকা, দ্যাট মিনস দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যুক্তরাষ্ট্র গ্রাজুয়ালি নিয়ন্ত্রণ
নেওয়া শুরু করে দিয়েছে। এই সময় বিভিন্ন যারা কলোনি ছিল তাদেরকে বের করে দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার বিভিন্নভাবে চেষ্টা করেছে আমেরিকা। শুধু নিয়ন্ত্রণে আনাই না, তাদের যে সম্পদ ছিল, বায়োমাস বা মাটির নিচের সম্পদ, তেল গ্যাসের সম্পদ, খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, সেগুলোকেও সে দখল করার চেষ্টা করেছে। বিভিন্ন সমাজতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে বা দাঁড়ানোর চেষ্টা করে, সিআইএ চেষ্টা করেছে বিভিন্ন দেশকে উস্কে দিয়ে এদের বিরুদ্ধে লাগানোর জন্য, এবং পরবর্তীতে সরাসরি এই সমস্ত দেশকে তাদের কবল থেকে বের করে আনার জন্য যে কোনো ধরনের যে কোনো ধরনের সমর্থন, সহযোগিতা যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে দিয়ে গিয়েছে। এবং অনুন্নত দেশগুলোকে তারা PL480 যেমন বিভিন্ন অর্থনৈতিক সাহায্য দিয়ে গিয়েছে। PL480 এটা আমাদের স্বাধীনতার পরে এটার আওতায় আমরা পিস ফর ফুড বলা হতো এটাকে, সরি, ফুড ফর পিস, পিস ফর ফুড না, ফুড ফর পিস। PL480 এটা হলো নাম্বার আর কি। PL মানে হলো পাবলিক ল নাম্বার 480, প্রেসিডেন্ট যেটা সই করেছিলেন। PL4 পাবলিক ল 480, এটা ছিল ফুড ফর পিস, বিশ্বে শান্তির জন্য খাদ্য, ফুড ফর পিস। এটার অধীনে আমরাও 1970-এর প্রথম দিকে, 70-এর দশকের প্রথম দিকে গম অনুদান হিসাবে পেতাম। সেখানেও নাটক আছে, সেটা রাজনীতির বাইরে নয় অবশ্যই, সে রাজনীতিও তারা করে গেছে যাতে করে আমরা খুব দ্রুত যেন রাশিয়াপন্থী না হয়ে যায়। এ ধরনের বিভিন্ন বিষয় তো সেখানে থাকে, বিনা স্বার্থে কেউ, বাই নো লাঞ্চ ইজ ফ্রি, তো সেরকম তো আছে। ফুড ফর পিস, যেমন পিস কোর গঠন করেছে তারা, এগুলো তাদের স্বার্থেই তারা করেছে, বাট করেছে তারা তাদের স্নায়ুযুদ্ধ, কি বলে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী সময় এগুলো আমরা দেখতে পাই। যেমন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে গিয়ে পারমাণবিক চর্চা, তারপরে স্পেস রিসার্চ, নাসার মতো, অথবা বিশ্বে প্রথম অস্ত্র ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে শীর্ষে থাকার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে গিয়েছে। এজন্য প্রয়োজন হলে আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ বাঁধিয়ে দেওয়া থেকে শুরু করে যেখানে যেটা করা যায় অস্ত্র বেচার জন্য, বা সেগুলো তারা করে গেছে। এক তো অস্ত্র বেচা, দ্বিতীয়ত ট্রুম্যান ডক্ট্রিনের কারণে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করা, এসব কিছু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় করে গিয়েছে। স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে যদি আমরা দেখি, এই সময়টাতে যেহেতু তারা ওই সময়ে একক শক্তিশালী দেশ, ইউনিপোলার ওয়ার্ল্ড হিসাবে পরিণত হয়ে গেছে, দেখি কতদূর পারা যায়, সময় তো দৌড়াচ্ছে। আপনাদের আশা করছি আমি সমস্যা হবে না, আমি দ্রুত চেষ্টা করছি শেষ করার, আমি সরি সময়ের সাথে দৌড়ে পারছি না। এমনি কোল্ড ওয়ার পরবর্তী সময়ে যে মার্কিন পররাষ্ট্র নীতি ছিল, সেখানে তারা বিশ্বে গণতন্ত্রকে ফ্লারিশ করানোর জন্য চেষ্টা করেছে, সারা বিশ্বে গণতন্ত্রকে নিয়ে আসার চেষ্টা করেছে। তারপরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে হলেও যে কোনো ভাবে তারা বিশ্ব রাজনীতির মোড়লিপনা বা কেন্দ্রবিন্দুতে সবসময় নিজেকে রাখার চেষ্টা করে গেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বা ইসলামী মৌলবাদের নাম দিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার তারা চেষ্টা করে গেছে। অনুন্নত রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক তাদের যে নীতি, সেই নীতি প্রণয়নের জন্য যে IMF, যেমন দেশগুলো এমনিতেই অর্থনৈতিকভাবে অনুন্নত, কিন্তু IMF এর মতন, ওয়ার্ল্ড ব্যাংকের মতন অর্গানাইজেশনের মাধ্যমে এই গরিব দেশগুলোর বা অনুন্নত দেশগুলোর স্বাধীনভাবে তাদের অর্থনীতি বা অর্থনৈতিক পলিসি, ইকোনমিক পলিসি ফ্রেম করতে দেওয়া হয় নাই আমেরিকা দ্বারা। তারা সবসময় চেয়েছে এই অনুন্নত দেশগুলো যেন তাদের দয়ায় বেঁচে থাকে। সুতরাং সেইটাকে বাস্তবায়ন করতে গিয়ে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা এই ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে এই লিস্ট ডেভেলপ বা অনুন্নত দেশগুলোর যে ইকোনমিক পলিসি, সেটাকে তারা বারবার হস্তক্ষেপ করে তাদের মতন করে করানোর তারা চেষ্টা করে গেছে। তারপরে পূর্ব ইস্ট ইউরোপের যে রাষ্ট্রগুলো ছিল, সেখানে তারা বিভিন্ন সাহায্য বা বিভিন্নভাবে অর্থ সাহায্য বা বিভিন্ন সাহায্য দিয়ে তাদেরকে তারা আলাদা করে, রাশিয়া থেকে সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করে রেখে গেছে, যেন এর পরেও রাশিয়া থেকে আলাদা হওয়ার পরে যেন আবারও তারা ওইমুখী হওয়ার কোনো প্রবণতা না দেখায়। অর্থনীতি যেহেতু তাদের ধ্বংস হয়েছে, এজন্য আর্থিক সাহায্য পূর্ব ইউরোপের দেশগুলোতে তখন দিয়ে গেছে কোল্ড ওয়ার পরবর্তী সময়গুলোতে। তাদের নিজস্ব ভাষণে যে বিশ্ব শান্তির জন্য যে কোনো কিছু হুমকি হবে বিশ্ব শান্তির ক্ষেত্রে, সেখানেই তারা ইন্টারফেয়ার করবে বিশ্বের যে কোনো জায়গায়। এবং এটার আমরা দেখি আফ্রিকাতে,
ইভেন ইউরোপে যে গ্রেটার যুগোস্লাভিয়া যদি আমরা দেখি, বসনিয়া, সার্বিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, এসব জায়গাগুলো, বা আমরা আফ্রিকার যে জায়গাগুলোতে হুতি তুতসিদের গন্ডগোল, এই সব জায়গার ভিতরেই আপনারা দেখবেন যে আমেরিকার নাক গলানো। বিশ্বের যেহেতু হুমকি মনে করছে বিশ্ব শান্তি, আমেরিকার শুধু শান্তি না, তার মানে সে বড় ধরনের পুলিশ, সারা বিশ্বের পুলিশ, সে বিশ্বকে শান্তির ভিতরে নিয়ে আসার জন্য যেখানে লাঠিপেটা করানো দরকার হয় সেখানে সে লাঠিপেটা করবে। এটা তার নীতি আমরা দেখতে পেয়েছি। সাথে সাথে সে চীনকে তার এক ধরনের প্রথম দিকে অর্থনৈতিক এবং পরবর্তীতে রাজনৈতিক হুমকি হিসেবে দেখা শুরু করেছে, এবং চীনকে ব্যালেন্স করার জন্য যেটা করা সম্ভব, যেটা করা দরকার, সেটা সে দ্বিতীয় বিশ্ব কোল্ড ওয়ার পরবর্তী সময়ে করার চেষ্টা করছে। এখন আমরা সেটা দেখতে পারি দক্ষিণ এশিয়াতে যে ভারতের সাথে তাদের সম্পর্ক, সেটার বড় একটা অংশ চীনকে কাউন্টার করার চিন্তা ভাবনা থেকেই চলে এসেছে। যে কারণে এটা সুবিধাও হয়েছে যে আমেরিকা সাধারণত সবাইকে কথা শোনাইতে চেষ্টা করে থাকে, কিন্তু দক্ষিণ এশিয়াতে যখন চীনের বিষয়টা চলে এসেছে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার পরামর্শ নিয়েই তাকে এই পৃথিবীর এই অংশে রাজনীতি পরিচালনা করতে হচ্ছে। এমন না যে আমেরিকার পরামর্শ নিয়ে ভারত তার রাজনীতি বা পররাষ্ট্রনীতিকে পরিচালিত করছে, ন, বরং এই অংশে যে কোনো ধরনের পলিসি বাস্তবায়নের জন্য ভারতের পরামর্শেই আমেরিকাকে চলতে হচ্ছে বিকজ অফ চীন। চতুর্থ ফেজ হলো 9/11 এর পরবর্তী মার্কিন পররাষ্ট্র নীতি। যখন সন্ত্রাসবাদ সে শেষ করে দিতে চাচ্ছিল, সেই সন্ত্রাসবাদেরই শিকার হয়ে সে নিজে 9/11 সংগঠিত হয়েছে। যদিও এই যে ফারেনহাইট টাইপ যে মুভিগুলো আছে বা বিভিন্ন তথ্য বা উপাত্ত, তথ্য এবং উপাত্ত, এগুলো ভিন্ন ভিন্ন কথাও আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে এই 9/11 এর ঘটনাটা তাদের নিজস্ব সাজানো ঘটনা। যাই হোক, বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়ে থাকে, যে কারণে এটার সত্য আজ পর্যন্ত টুইন টাওয়ার ধ্বংস বা হোয়াইট হাউস হামলার ধ্বংস, হোয়াইট হাউস হামলার যে মূল নেপথ্যের কাহিনী বা সত্য এখনো বিশ্ববাসী সরাসরি জানে না। যদি আসলেই ওরকম কোন ইসলামিক ফ্যানাটিক গোষ্ঠীর দ্বারা হতো, তাহলে বিশ্ব সরাসরি এটার প্রমাণ সহ সবকিছু জেনে যেত। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, বরং বলা হয়ে থাকে যে ওইখানে যেদিন এই দুর্ঘটনাটা ঘটে টুইন টাওয়ারে, সেদিন কোন ইহুদি বংশোদ্ভূত, ইহুদি রক্তের কোন মানুষ ওই দিন অফিসে যায় নাই। সো এখানেও কোনো কিছু কেউ যদি অনুমান করে সেটা করতেই পারে। সো এটা বিশাল এক ধরনের মিস্ট্রি হয়েই রয়ে গেছে 9/11 এর বিষয়টা। যাই হোক, এই 9/11টাকে ঘটানো হয়েছে কোনো ঘটনার কারণে, কোনো কারণে। তো যাই হোক, এর পরবর্তীতে 9/11 পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র নীতি সার্বিকভাবে যে নীতিগুলো ফলো করে তারা, সেটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা। যে কোনো সন্ত্রাসের, শুধু এই সন্ত্রাস বলতে তারা এইখানে মূলত নিয়ে চলে এসেছে মুসলমান দেশগুলোর বিরুদ্ধে চলে আসা। তারা সন্ত্রাস করুক বা না করুক, এটাকে মুসলমান নাম দেওয়া, ইসলামিক ফ্যানাটিসিজম নাম দেওয়া, ইসলামিক টেরোরিজম নাম দিয়ে কোন রকম এটার পিছনে লাগিয়ে দেওয়া। এক সময় তো বুশ বাবু ক্রুসেড ঘোষণা করে দিয়েছিলেন 9/11 এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে, ক্রুসেড বলে দিয়ে শুরুই করেছিলেন যে এখন যুদ্ধ ক্রুসেড ঘোষণা করা হলো এটার। বাট পরবর্তীতে উনি সংশোধন করে নিয়েছেন এটাকে এবং বলেছেন যে হয় আপনি এই সন্ত্রাস বিরোধী যুদ্ধে আমেরিকার সাথে, না হলে আপনি আমেরিকার শত্রু। আপনার মাঝখানে নিরপেক্ষ থাকার সুযোগ না, হয় আপনি আমার সাথে নাহলে আমার শত্রু। দেখেন, এই ধরনের শব্দ তার পররাষ্ট্র নীতিতে সে তখন ব্যবহার করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সার্বিকভাবে সে করার চেষ্টা করেছে এবং সামরিক শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য সে বাজেটও বাড়িয়ে দিয়েছে সেই সময়। এবং এইভাবে সে পুরো বিশ্বের সন্ত্রাসের নাম দিয়ে কেন্দ্রবিন্দুতে তাকে নিজেকে নিয়ে আসার চেষ্টা সে এই 9/11 এর পরবর্তীতে করে নিয়েছে। এবং সরাসরি তখন ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো হুমকিকে সে নিজের উপরে হুমকি হিসাবেই দেখার মতন চিন্তা ভাবনা বা দেখার মতন ব্যবহার করেছে বলে আমরা দেখতে পাই যে সে তার বক্তব্য থেকে যে ইসরায়েলের উপরে যে কোনো ধরনের সামরিক হুমকি হলে সেটা আমেরিকা নিজেই মোকাবেলা করবে। যেমন ইরানের বিরুদ্ধে এক ধরনের মোকাবেলা, ইরাক আক্রমণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে IAEA থেকে বারবার বলা হয়েছে যে কথা টনি ব্লেয়ার বাবু বা বুশ বাবু বলতেছেন যে তাদের কাছে অস্ত্র আছে, হ্যান আছে, ত্যান আছে। IAEA যারা ওয়াচ ডগ, তারা তখন তদন্ত করে বলছে যে না, এরকম কোনো কিছু ইরাকে পাওয়া যায় না, এই ধরনের ওয়ারহেড পাওয়া যায় নাই, তারা প্রসেস করছে না এগুলো। সেগুলো না শুনে
ইরাকের উপর আক্রমণ করা হয়েছে মূলত ইসরায়েলকে সেফ রাখার জন্য। এবং জেসিপিওএ যে সাইন করা হয়েছে ইরানের সাথে বারাক ওবামার সময়ও, যুদ্ধ না করে সে এটাকেও চেষ্টা করেছে যে ইসরায়েলকে সেফ রাখার জন্য। এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থে গ্লোবাল ইনস্টিটিউট গুলাকে তারা ব্যবহার করে গেছে, এখনো করছে, যেমন WTO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এবং এগুলোর যখন নীতি নির্ধারণ করা হয় তখন তারাই এর মূল ভূমিকা পালন করে। যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান কনস্টিটিউশনালি অলওয়েজ আমেরিকান নাগরিক হবে এবং তারা সবচেয়ে বেশি সেখানে চাঁদা দিয়ে থাকে, কন্ট্রিবিউট করে থাকে। সো এই অর্গানাইজেশন গুলো তাদের কথা অনুযায়ী সাধারণত চলে এবং সে অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে, বিশ্বের নীতি নির্ধারণ করে থাকে এখনকার সময়। তো এই বিষয়গুলো ছিল 9/11 পরবর্তী মার্কিন পররাষ্ট্রনীতি। এর অংশ হিসেবে আমরা বুশ প্রশাসনের বিষয় দেখতে পাই যে বুশ খুব অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছিলেন। এটার পিছনে তার নির্বাচনও কারণ ছিল, ইরাক আক্রমণের পিছনে ইসরায়েলের সেফটি যেমন ছিল, তার নির্বাচনে জিতার বিষয়টাও 2003-এর আক্রমণের একটা কারণ ছিল। সো এ নিয়ে বুশ প্রশাসনের এই উগ্র মানসিকতা মানুষ দেখেছে তখন, এবং এটাকে পুঁজি করে ওবামা প্রশাসন তখন, ওবামা যখন নির্বাচন করতেছিলেন উনি তখন স্লোগান তুললেন যে এই উগ্রতা আমেরিকা চায় না, চেঞ্জ উই নিড। দ্যাট ওয়াজ দ্য স্লোগান অফ ওবামার ইলেকশন স্লোগান ছিল এটা, চেঞ্জ উই নিড। আমাদের পরিবর্তন দরকার, আমাদের এই ধরনের আমরা আগ্রাসী অবস্থান চাই না, আমরা শান্তির বিশ্ব চাই, এ ধরনের একটা বিষয় উনি নিয়ে আসার চেষ্টা করেছিলেন। সাকসেসফুল হয়েছিলেন ওবামা। আমরা জানি যে উনি ক্ষমতায় এসেছিলেন। ওবামার সাথে কি বলে আপনার বুশের সাথে ওবামার এই জায়গাটাতে পার্থক্য ছিল যে বুশ উগ্র মানসিকতার ছিলেন, যুদ্ধংদেহী ছিলেন, যুদ্ধ প্রিয় ছিলেন সে, আর ওবামা ছিলেন সাধারণত মানে বুশদের আক্রমণাত্মক যে চিন্তা ভাবনা ছিল এর বিপরীতধর্মী ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে ওবামা যে কোনো ধরনের সমস্যাকে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতেন, যেখানে এই অংশ যখন মধ্যপ্রাচ্য অংশ যখন আসতো সেখানে এই আলাপ আলোচনাই ঠিক ছিল, কিন্তু ইসরায়েলের স্বার্থকে সমুন্নত রেখে বাকি আলাপ আলোচনা করার চেষ্টা করা হতো। বাট সেটা ছাড়া কোনো উপায়ও ছিল না। কেন ইসরায়েল আমেরিকার কাছে এত নমস্য, এটা আমরা একসময় বিস্তারিত বলেছিলাম কোন একটা ডিসকাশনের ভিতরে। পরবর্তীতে আমেরিকা প্রথম স্লোগান দিয়ে ট্রাম্প বাবু আমেরিকার ক্ষমতায় আসলেন, এবং আমরা জানি যে ক্ষমতায় এসে উনি পুরো আমেরিকার এতদিনকার যে পথ চলা সেটাকে সম্পূর্ণ আলাদা করে দিয়ে এক করে ফেললেন। আমরা এক ঘুরে বলবো না, সে একা থাকার নীতি গ্রহণ করে ফেললো, পুরো বিশ্ব থেকে আলাদা করে ফেললো। এবং এই নীতি, ট্রাম্পের এই নীতিটা ছিল একতরফা, ভারীভাবে একতরফা এবং ব্যক্তিগত। বিশ্ব নেতাদের সাথে যে তার সম্পর্ক ছিল ট্রাম্পের, সেটাও অনেকটা তার সম্পর্কের ভিত্তিতেই, উনি ব্যক্তি সম্পর্কের ভিত্তিতেই চিন্তা ভাবনা করতেন। তো এখন নতুন, তার মানে তার পররাষ্ট্র নীতি ছিল এক হয়ে যাওয়ার নীতি, বিশ্ব থেকে নিজেকে আলাদা করার নীতি, একতরফা নীতি এবং ব্যক্তিগত নীতি আমরা বলতে পারি ট্রাম্পের সময়। এখন 2021 সালের 20 তারিখে নতুন প্রেসিডেন্ট হলেন জোসেফ বাইডেন। ওনার নীতি আমরা দেখতে পাচ্ছি যে উনি ট্রাম্পের নীতিকে আবার সেই পুরনো একদম উল্টে দিয়ে পুরনো যে ইনক্লুসিভনেস, বিশ্বের সাথে সবাইকে এক হয়ে চলার যে নীতি প্রবক্তা, উনি সেই হিসাবে চলার জন্য ঘোষণা দিয়েছেন। এবং তার প্রথম দিনেই উনি যে আইনগুলো, এক্সিকিউটিভ অর্ডার গুলো সই করেছেন এবং পরবর্তীতে যে প্যারিস চুক্তিতে সই ফিরে আসা, ইয়েমেন এর ব্যাপারে উনি মানবাধিকারকে প্রাধান্য দেওয়া, গণতন্ত্রকে প্রাধান্য দেওয়া, মধ্যপ্রাচ্যের শান্তি, যদিও এর ভিতরে উনি ওনার প্রথম নির্দেশে অলরেডি সিরিয়াতে যুদ্ধ একটা হয়ে গেছে যেখানে 22 জনের মতো প্রাণ গিয়েছে, বাট সেটাকেও তো একটা কারণেই বলা হচ্ছে যে তাদের উপর আক্রমণ হয়েছে বিধায় তারা করতে বাধ্য হয়েছে। বাট ওনার প্রথম যুদ্ধ অলরেডি উনি করে ফেলেছেন, সিরিয়াতে শুরু হয়ে গেছে। সো এনিওয়ে দেখা যাক, দুইজনের ট্রাম্প এবং বাইডেনের পররাষ্ট্রনীতি আমরা পারলে পরে একদিন আলাপ করব যদি সময় হয়। সো ট্রাম্পের থেকে উনি সম্পূর্ণ বিপরীতমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা গ্রহণের পরে আমরা একটা আলামত হিসাবে দেখি, ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করলেন 2017 সালের 20 জানুয়ারি, উনার যে প্রথম ফেডারেল এজেন্সিটা ভিজিট ছিল সেটা ছিল সিআইএ এর সদর দপ্তর ভিজিট। উনি ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট হিসাবে প্রথম সিআইএ এর সদর দপ্তর ভিজিট করেন।
আর এই ভদ্রলোক জোসেফ বাইডেন উনি ক্ষমতা গ্রহণের পরে যে ফেডারেল এজেন্সিটাকে ভিজিট করেছেন সেটা হলো আমেরিকার পররাষ্ট্র দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট। এখানে উনি ওনার প্রথম ভিজিট, এবং এখানে এসে উনি প্রায় 8 পৃষ্ঠার একটা বক্তৃতা দিয়ে পররাষ্ট্র নীতি যে প্রধান এবং উনি যে ইনক্লুসিভ পররাষ্ট্র নীতি পার্সু করবেন সেটাকে উনি বুঝিয়ে দিয়েছেন এবং বিবৃত করেছেন, সারা বিশ্বের সামনে ওটাকে উনি রেখে দিয়েছেন। তো আমরা আপাতত একটা ভালো বিশ্বে পাওয়ার আশায় জোসেফ বাইডেনের সময় থাকলাম। যদিও বাংলাদেশ কতটা সুবিধা পাবে এখানে, এটা যথেষ্ট সন্দেহের বিষয় রয়ে গেছে আমার কাছে। আমেরিকার সাথে আমাদের বড় যে বিষয়টা জিএসপি সুবিধা পাওয়া, মনে হয় এটা পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে উঠবে, বা মিয়ানমারের রিফিউজিদেরকে দেশে পাঠানো, এ ব্যাপারেও আমরা যে আমেরিকার কাছ থেকে খুব একটা সুযোগ সুবিধা পাবো, কথা বলা ছাড়া খুব একটা যে আমরা কার্যকর কিছু পাবো সেরকম আমার কাছে মনে হয় না। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে লাভবান হবো আজ বাংলাদেশ আমেরিকার নতুন প্রশাসনের কাছ থেকে, সেটা বোধহয় আরো খানিকটা সময় পরেই বলা যাবে যে আসলে পাবো কিনা। আপাতত সেরকম মনে হচ্ছে না আমার কাছে। আলোচনা সবাইকে ধন্যবাদ। আমি একটু দেরি করে ফেললাম, বাট টপিকই দেওয়া হয়েছে অনেকগুলো, আমি কি করব। আপনাদের যদি সংক্ষেপে, অলরেডি তো দেরি করে ফেলেছি, দু একটা যদি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে তাহলে আমি একটু দিতে পারি। কানিজ ফাতেমা, স্যার জ্যেষ্ঠ সচিব কি সচিবালয়ের পদসভার আওতাভুক্ত নাকি সম্মান সূচক? জ্যেষ্ঠ সচিব আর সচিবের মধ্যে পার্থক্য কি? কানিজ, এটা ইনফ্যাক্ট সম্মান সূচকই আমরা বলতে পারি, যদি কারণ দুইজনই বেতন স্কেল যদি ধরেন তাহলে 1 নাম্বার স্কেলে দুইজনই থাকেন। 1 নাম্বার বেতন স্কেলে 20টা স্কেল আছে, 20টা স্কেল আছে, তাহলে 1 নাম্বার স্কেলে দুইজনই একই স্কেলে বেতন পেয়ে থাকেন। সেই হিসাবে আমরা বলবো এটা সম্মান সূচক, কারণ দায়িত্বের কোনো পরিবর্তন সিনিয়র সচিব হওয়ার পরে হয় না। সচিবও যে দায়িত্ব পালন করে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, সিনিয়র সচিবও একটা মন্ত্রণালয় বা ডিভিশনেরই ওই প্রধান হিসাবেই কাজ, প্রশাসনিক প্রধান হিসাবেই কাজ করেন। সুতরাং এটা আমরা সম্মান সূচকই বলতে পারি, তাদের দায়িত্বের যেহেতু কোনো পরিবর্তন হয় না। সুতরাং পার্থক্য বলতে শুধু বেতন কি বলে আপনার সম্মানের পার্থক্যটাকেই আমরা দেখি। আর পয়সার যদি বলেন সেম স্কেলেই দুজন পান, কিন্তু সিনিয়র সচিবকে ওই তার বেতনের যে মূল বেতন তার সাথে একটা অতিরিক্ত অংশ যোগ করে দেওয়া হয়, কিন্তু সেটা কোনো স্কেলের ভিত্তিতে না। কানিজ ফাতেমা, উপজেলা নির্বাহী ও প্রশাসনিক প্রধান কে? কেন্দ্রীয় সরকারের, যদিও এগুলো আজকের বিষয় আমার না, এটা একটা আলাদা সেশন কিন্তু আমরা নিয়েছিলাম কানিজ, তারপরেও ঠিক আছে। উপজেলার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে প্রশাসনিক প্রধান ইউএনও, আর উপজেলা পরিষদ যদি হয় সেটার প্রধান হলেন উপজেলা চেয়ারম্যান, পরিষদের প্রধান হলেন চেয়ারম্যান, স্থানীয় সরকারের প্রতিনিধি। এবং কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার এই দুইটার ভিতরে যোগসূত্র হিসাবে ইউএনও কাজ করেন। ইউএনও তো প্রশাসনিক প্রধান এই অংশে, উপজেলা পরিষদেরও উনি সচিবিক দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রশাসনিক ও নির্বাহী প্রধান কে? প্রশাসনিক ও নির্বাহী প্রধানের মধ্যে পার্থক্য কি? কানিজ, প্রশাসন ক্যাডার রিলেটেড আপনার সব প্রশ্ন, ওয়েল ঠিক আছে, আমি জবাব দেওয়ার চেষ্টা করি। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। আর যদি নির্বাহী প্রধান নির্বাহী বলেন তিনি মন্ত্রী। তার মানে প্রশাসন সহ সবকিছুরই প্রধান হলেন মন্ত্রী, আর শুধু প্রশাসনিক অংশের প্রধান হলেন সচিব। উনি প্রশাসনের প্রধান কাজ করেন, এবং সচিব সাথে সাথে উনি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা বলতে পারি আমরা। ভাই আপনারা দয়া করে প্রশাসনিক, যেহেতু সময় নাই, আমার আলোচনার ভিতরে থাকলেই জবাব দেওয়াটা আমার জন্য সহজ হবে। অনুপ মুৎসুদ্দি, একজন মার্কেটিং এর সাথে যদি ফরেন ফার্স্ট চয়েস দেয় তাহলে কি কোশ্চেন করতে পারে ভাইবা বোর্ড? অনুপ, ভাইবা বোর্ড কি কোশ্চেন করতে পারে এটা আমি কেমনে বলবো? যে কোনো প্রশ্নই করতে পারে, তবে সাধারণভাবে দুইটা প্রশ্ন করা হয়ে থাকতে পারে এই ধরনের সাবজেক্ট রিলেটেড। সেটা হলো যে আপনার সাবজেক্টকে আপনি পররাষ্ট্র ক্যাডারের সাথে রিলেট করেন,
যে কিভাবে আপনার মার্কেটিং লব্ধ জ্ঞানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজে লাগাবেন, এই ধরনের এই বিষয় এই ধরনের প্রশ্ন লিঙ্ক করার চেষ্টা করা হয় যে আপনার সাবজেক্টের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিঙ্ক। তৌফিক ইসলাম নূর, বাণিজ্য যুদ্ধের পর ভিয়েতনাম অনেক বেশি এফডিআই পেলে বাংলাদেশ ততটা না পাওয়ার কারণ কি? এদেশে বাংলাদেশের করণীয় কি? আচ্ছা, ভিয়েতনাম দেখেন, বাণিজ্য যুদ্ধের পরে ভিয়েতনাম একটা বিষয়ে আমরা সবসময় মাথায় রাখতে চেষ্টা করব। আমেরিকার ভিয়েতনামে একটা লিগেসি রয়ে গেছে, সরাসরি যুদ্ধের একটা লিগেসি যেমন আছে, সাথে সাথে তাদের ক্লোজ অ্যালাই হলো চায়না, এটা একটা বিষয়। এবং ভিয়েতনাম যেভাবে তাদের দক্ষতা দিয়ে পৃথিবীতে বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যেভাবে ভালো রেখে চলেছে, ব্যালেন্স রেখে চলেছে, আমরা বলতে পারি হয়তো বা আমরা সেইভাবে পাই নাই, এটা একটা বিষয়। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা হয়তো অত উষ্ণতার পর্যায়ে হয়তো বা নেই, সেটা একটা। সাথে সাথে এনভায়রনমেন্ট তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্ট, এফডিআই এর জন্য কিছু কিছু সমস্যা তো আমাদের দেশে আছেই, যেখানে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্রায়ন, এই সমস্ত বিষয়গুলো অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি করে থাকতে পারে এফডিআই কে আকৃষ্ট করার ব্যাপারে। কারণ আমরা দেখেছি অতীতে যখন এক সরকার পরিবর্তন হয়ে গেছে, আরেক সরকার এসছে, তো আরেক সরকারের নীতিকে তার সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তো সেই সময়ে যারা এখানে ইনভেস্ট করেছে তারা বিপদে পড়েছে, এরকম অবস্থাও আমরা দেখেছি অতীতে। তো সেগুলো সমস্যা সৃষ্টি করেছে। তারপরে ইনভেস্টমেন্টের অনুকূল পরিবেশ যতটুকু দেওয়া প্রয়োজন, যেভাবে দেওয়া প্রয়োজন, সেইভাবে হয়তো আমরা দিতে সামর্থ্য হইনি। ইভেন যদি আমরা বলি গ্যাস বা তাদের এনার্জি দেওয়ার ব্যাপারে আমাদের সেখানে সমস্যা রয়ে গেছে, সাফিসিয়েন্ট এনার্জি আমাদের উৎপাদন হচ্ছে না আমাদের দেশে, সে গ্যাস বলেন বা বিদ্যুৎ বলেন, ইভেন ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট বা এ ধরনের যে বিষয়গুলো রয়ে গেছে সেটা। তারপরে রাজনৈতিক অস্থিরতার বিষয় রয়ে গেছে, জ্বালাও পোড়া, হরতাল, এগুলো আমাদের দেশে এক সময় ভারীভাবেই ছিল, এখন সেই রাজনৈতিক অস্থিরতাটা কমে গেছে। আর আপনি একইভাবে যদি এই বিষয়গুলো ভিয়েতনামের দিকে দেখবেন, যে এই যে নেগেটিভ অ্যাসপেক্ট গুলো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বললাম, ভিয়েতনামে এই বিষয়গুলো নেই। শ্রমিক আনরেস্ট বলেন, হরতাল, জ্বালাও পোড়া বলেন, রাজনৈতিক অস্থিরতা বলেন, এগুলো ভিয়েতনামে ছিল না। সুতরাং সেখানে এফডিআই বেশি যাবে, সেটাই স্বাভাবিক। জিএসপি প্লাস কি? তনুশ্রী মন্ডল ভাই, এত ছোট ছোট জিনিস আমি অনুরোধ করব, জাস্ট আপনি ওয়েবে সার্চ দেন, সব পেয়ে যাবেন ভাই। এত ছোট জিনিস জিজ্ঞেস করার মনে হয় যে কি এটা খালি সার্চ দেন না, পেয়ে যাবেন আপনি। তৌফিক ইসলাম নূর, আমাদের অনেকেরই পরীক্ষা কয়েকদিনের মধ্যেই, খুব সংক্ষেপে হলো ইন্ডিয়া চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। তৌফিক, সময় কিভাবে আমি দিব ভাই বলেন? আমাকে তো সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা, সেখানে আমি প্রায় 2 ঘন্টা আপনাদের সাথে কাটালাম। কারণ 11টা বাজে, ওদিকে যারা এটা পরিচালনা করছে তারাও বসে আছে, তো আমি তো একা না। এই যে যারা পরিচালনা করছে তাদের ওখানে বাধাগ্রস্ত হচ্ছে, তারাও ঘর সংসার করবে, বাসায় যাবে, তারা তো কেন্দ্রে যন্ত্রপাতি নিয়ে বসে আছে। তারপরেও ঠিক আছে, আপনার অনুরোধে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি 1-2 মিনিটের ভিতরে, যদিও এটা 1-2 মিনিটে আসলে বলার বিষয় না। দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিছু টালমাটাল অবস্থার ভিতর দিয়ে তো গিয়েছেই, কিন্তু বর্তমানে সবচেয়ে স্ট্রং। স্বাধীনতার তাদের যে অবদান, সবকিছু মিলে 2-1টা ক্ষেত্র বাদ দিয়ে ভারত যেহেতু প্রতিবেশী, অনেক সমস্যাই ছিল, সেই সমস্যাগুলো আমরা গ্রাজুয়ালি সমাধানও করে ফেলেছি। এখনো কিছু রয়ে গেছে, পানি বন্টন সমস্যা, বর্ডার ইস্যু, ট্রেড, এ ধরনের বড় বড় কিছু জায়গাতে বর্ডার ইনসার্জেন্সি। ভারতের সাথে যে কোনো দেশের আসলে বর্ডার থাকলে এই সমস্যাগুলো থাকেই। বর্ডারে বাংলাদেশি খুন হওয়া, নিহত হওয়া, গুলি করা, এই সমস্যাগুলো আমাদের রয়ে গেছে। সাথে সাথে আপনি যদি দেখেন বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, আমাদের এই ধরনের কোনো সমস্যা চায়নার সাথে নেই। ইনফ্যাক্ট আমরা কোনো বড় সমস্যাই নেই, শুধুমাত্র এখন মিয়ানমারের সাথে যে ইস্যুটা, এটা মিয়ানমারকে
আমরা বলতে পারি যে চায়নার ইন্ধনের কারণে মিয়ানমারের সমস্যাটা আমাদের কাঁধে চেপে বসেছে রোহিঙ্গা সমস্যা, এটা। আদারওয়াইজ আমরা দেখি যে চায়না কিন্তু আমাদের 1 নম্বর ডেভেলপমেন্ট পার্টনার। চায়নাকে বাদ দিয়ে আমরা আমাদের ট্রেডকে, বিজনেসকে, আরএনজি সেক্টরকে চিন্তাই করতে পারি না। আমরা এলডিসি থেকে যে গ্রাজুয়েট করে যাচ্ছি 2026 সালে, চায়নার সাথে যদি আমাদের সম্পর্কের পতন ঘটে বা খারাপ হয়ে যায়, ট্রেড রিলেশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জন্য এই এলডিসি থেকে যে গ্রাজুয়েট করে যাচ্ছি ওই বিষয়টাকে সামলানো বা সামনের দিকে এগিয়ে যাওয়াটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াতে পারে। এটা গেল বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ চায়না। এখন আমি আসি চায়না ভার্সাস ইন্ডিয়া। ইন্ডিয়া চায়নার ভিতরে নেহেরুর সময়ে 1950-এর দশকের শুরুতে যখন পিপলস রিপাবলিক অফ চায়না গঠিত হলো, তখন এক চায়নার নীতি মেনেই কিন্তু দুই দেশের ভিতরে সম্পর্কের উষ্ণতা দেখা দিয়েছিল। 50-এর দশকে সম্পর্ক ভালো ছিল নেহেরুর সময়টাতে, এবং ইন্ডিয়া তখন এক চায়না নীতি মেনেও নিয়েছিল। পরবর্তীতে আনফরচুনেটলি বর্ডার ইস্যুর কারণে এই সমস্যাটা শুরু হয়েছে। 1962 থেকে আপনারা দেখেন সেই আপনার কাশ্মীরের যে অংশগুলো তারা নিয়ে গেছে, আকসাই চায়না, তারপরে এদিকে পাহাড়ি অঞ্চলগুলো, তারপরে দালাই লামা ইস্যু, এই বর্ডার ইনসার্জেন্সি গুলোর কারণে, দালাই লামা ইস্যুর কারণে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আমরা এবারও দেখতে পেলাম যে এই সম্পর্ক অবনতি হয় নাই, বরং এটা একটা আশার আলো আমাদের সামনে তুলে নিয়ে আসছে বলে আমরা বলতে পারি যে ভারতের সাথে চায়নার সম্পর্ক একদিকে খারাপ আর একদিকে ভালো। মূল দিকটাকে বরং আমরা ভালো হিসাবেই কনসিডার করতে পারি, যেটা অর্থনৈতিক সম্পর্ক। কারণ অর্থনৈতিক সম্পর্কটা যদি ভালো থাকে, এই অর্থনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা মনে করি যে রাজনৈতিক সম্পর্কেরও সুরাহা ধীরে ধীরে হয়ে আসবে, এটা আমরা মনে করতে পারি। সো এটা একটা পজিটিভ দিক দুই দেশের ভিতরে। তারপরেও আরেকটা জিনিস, চায়নার সাথে ভারতের যে সম্পর্কের আমরা বলবো যে স্নায়বিক যুদ্ধ যেটা, সেটা হলো বিশ্বের নেতৃত্বে কে আসতে চায়, ক্ষমতার যে বিষয়টা, আঞ্চলিক প্রাধান্য বা গ্লোবাল অ্যারেনাতে কে প্রথম হতে চায় শক্তির প্রদর্শনীতে, সেইখানে এসে একটা মানসিক দ্বন্দ্ব দুই দেশের ভিতরে রয়েই গেছে আমরা দেখতে পাই। যে কারণে এটার আমাদের মাঝে মধ্যে ভুগতে হয়। এই ইন্ডিয়া আমাদের উপরে মাঝে মধ্যে এই কারণে নাখোশ হয়, সেটা বিআরআই সিগনেচার করা বলেন বা সাবমেরিন কিনা বলেন বা অন্যান্য কোনো চুক্তি সইয়ের বিষয়গুলো বলেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা সেখানে একটু বিরোধিতার ভারতের পক্ষ থেকে কিছুটা নাখোশ হওয়ার আমরা অবস্থা দেখি। বাট তারপরেও আমরা ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। তো ভারতের সাথে চায়নার যে সম্পর্ক, এখানে আমরা বাংলাদেশের অবস্থানটা রিয়েলি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। এটা আমরা বলতে পারি যে ভারত চায়না রিলেশনে আমরা যেন কোনো পক্ষভুক্ত সরাসরি কোনো অবস্থাতে না হই। মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চান, উনি অনেকবারই বলেছেন যে ভারতকে যদি আসলে উন্নয়ন ঘটাতে হয়, তাহলে অঞ্চলের সবাইকে নিয়ে ভারত চায়না সম্পর্ক ভালো হলে ইন্ডিয়ার জন্য সেই সম্পর্ক আরো ভালোর দিকে আর বিশ্বের দিকে 1 নম্বর হওয়ার পথে এক ধাপ হিসাবে গণ্য হতে পারে, প্রতিবেশীদেরকে সাথে নিয়ে যদি এগোয়। তো সেই হিসাব থেকে আমরা বলতে পারি যে আমরা এই দুই দেশের থেকে আমরা কোনো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করব না, যে দুই দেশের শত্রুতার থেকে আমরা একটা ঝগড়া লাগিয়ে দিয়ে আমরা কোনো স্বার্থ সিদ্ধির চিন্তা করি, এটা আমরা কখনো করাটা ঠিক হবে না। বরং দুই দেশের সাথেই আমরা ব্যালেন্স সম্পর্ক রেখে আমাদের উন্নয়নের গতিকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব। এই জিনিসটা অবশ্যই কঠিন, খুবই সাবধানে যদি আমরা পা না ফেলি তাহলে বিপদের সম্ভাবনা এখানে রয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে একটা রশির উপর দিয়ে আমাদের বাংলাদেশকে হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি এই দুই দেশের সম্পর্কের কারণে দেখা যেতে পারে। এই রশির উপর দিয়ে হাঁটতে হলে, একটা রশির উপর দিয়ে যখন হাঁটতে হয়, অসম্ভব সাবধানতার সাথে চলতে হয়, কারণ তাকে যে কোনো একদিকে পড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তো বাংলাদেশের অবস্থানটা যে অনেকটা ক্ষেত্রে আমরা ভারত চায়না রিলেশনে সেরকম একটা জায়গায় দেখতে পাই। এই ব্যালেন্স করার ক্ষেত্রে কতটা সার্থক আমরা, সেটা নির্ভর করবে আমাদের কূটনৈতিক সাফল্য, আমাদের নীতিগত সাফল্য এবং আমাদের রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক বিচক্ষণতা, রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা এবং বিচক্ষণতা এবং তার ব্যবহারিক প্রয়োগের উপরে। আশা করি আপনি পেয়েছেন তৌফিক।
সো মোটামুটি সবার জবাবও দেওয়া হলো আলহামদুলিল্লাহ। তৌফিক ধন্যবাদ দিয়েছেন, ভালো। আর কাকে জানি তনুশ্রী মন্ডল জিএসপি প্লাস এর বিষয়টা নিয়ে এসেছিলেন। জিএসপি প্লাস যদি বলেন বা প্রিফারেন্স জিএসপি প্লাস যে জিনিসটা এখানে নিয়ে আসা হয়, আপনি ওয়েবে পেয়েছেন কিনা দেখেন। এটা ইউরোপিয়ান ইউনিয়নের বিষয় আসলে বলা হয়ে থাকে যে বিশ্ব বাণিজ্য সংস্থা এর সাধারণ নিয়ম থেকে ছাড় দেওয়ার যে বিষয় সেটাকে জিএসপি প্লাস বলা হয়ে থাকে। মানে বিশ্ব ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে সাধারণ নিয়ম আছে সেই নিয়ম থেকে ছাড় দেওয়ার বিষয়টা জিএসপি প্লাস হিসাবে ধরে নেওয়া হয়। তনুশ্রী আপনারটারও জবাব হয়ে গেছে। সাদ্দাম হোসেন থ্যাংক ইউ, সবাইকে ভাই ধন্যবাদ। আমি এখন তাহলে শেষ করি। আর কারো বোধহয় প্রশ্ন নাই, ভালো লাগলো। আর কারো প্রশ্ন নাই এবং সবাই প্রশ্ন জবাব মোটামুটি দেওয়াও হয়েছে। সো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। যাদের এর ভিতরে আবার আমার বোধহয় ভাইবার আরেকটা সেশন কবে যেন আছে আমি জানি না, সেদিন বোধহয় বাংলাদেশ এবং সাউথ এশিয়া রিলেশনশিপটা আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকেন, সবার ভাইবা অনেক ভালো হোক এবং সবাই বিসিএস এ ভালো করেন, ভালো স্কোর করেন ভাইবাতে, রিটেনে সবাই তার পছন্দ মতো ক্যাডার পান, এই সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি এবং সবার শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।